মার্ক দেখো না, এই কয়েকটা দিন মার্কও দেখার দরকার নাই, এই কয়েকটা দিন তোমার কিছু মনেও করার দরকার নাই, ঠিক আছে? এই কয়েকটা দিন আল্লাহর উপরে ছেড়ে দাও, জাস্ট এই কয়েকটা দিন আল্লাহর উপরে ছেড়ে দাও। ওকে। ওকে, দেখো, তো আমরা এখানে একটা সূচিপত্রের আন্ডারে কয়েকটা টপিক ভাগ করেছি, যেমন হচ্ছে জাতীয় বিষয়াবলী, বিষয়ক, সাম্প্রতিক, কৃষিজ সম্পদ, অর্থনীতি, এরকম কয়েকটা টপিকের মধ্যে আমরা ভাগ করেছি। ওকে, দেখো ফার্স্ট টপিকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মানে জাতীয় বিষয়াবলী। এখন জাতীয় বিষয়াবলীর মধ্যে আমি একটু বড় করে দেখি আর বড় হয় কিনা, হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, দেখো বাংলাদেশ জাতীয় বিষয়গুলোর মধ্যে প্রথমে আমরা পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে রিসেন্টলি কয়েকটা বিদেশ সফর করেছে। এই বিদেশ সফরগুলোর মধ্যে তিনি কিছু চুক্তি স্বাক্ষর করেছেন এবং সেখানে তাকে কিছু উপাধি দেওয়া মানে তাকে কিছু ডিগ্রি দেওয়া হয়েছে। সো এই যে প্রত্যেকটা জায়গায় গিয়ে, প্রত্যেকটা জায়গায় বলতে মোটামুটি তোমার 3-4টা, এগুলোর মধ্যে কি তিনি কোন কোন চুক্তি স্বাক্ষর করেছেন এবং সেটার আন্ডারে কি পড়ছে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে? দেখো ফার্স্টে তিনি মালয়েশিয়া যায়। মালয়েশিয়ায় যায় কবে, এই তারিখগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? তাহলে তিনি 12ই আগস্ট 2025, মানে এই বছরেরই 12ই আগস্ট তিনি হচ্ছে মালয়েশিয়া যায় এবং সেখানে গিয়ে তিনি 5টা সমঝোতা স্মারক, সমঝোতা মানে হচ্ছে দুজনের মধ্যে কোন একটা বিষয় নিয়ে সমঝোতা হচ্ছে সেরকম একটা স্মারক স্বাক্ষর করেন এবং 3টা নোট অফ এক্সচেঞ্জ বই স্বাক্ষর করে। এরপর তিনি এর আগে তিনি জাপানে যান। জাপানে গিয়ে তিনি কি করেন, জাপানে অর্থনৈতিক বিনিয়োগ, অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 6টা সমঝোতা। তাহলে দেখো, মালয়েশিয়ার সাথে তোমার 5টা, জাপানের সাথে 6টা, এরপর যা যা চীনে, এরপর না মানে আগে, এটা হচ্ছে আমরা কি বলে রিসেন্ট থেকে সাজিয়েছি। তো চীনে যায় হচ্ছে 28শে মার্চ। 28শে মার্চ গিয়ে সেখানে চীনের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে, যেটা হচ্ছে অর্থনীতি এবং কারিগরি বিভিন্ন সেক্টরের ভিত্তিতে, এবং 8টা সমঝোতা স্মারক বই সই করেন। আচ্ছা, এখন দেখো তিনি যখন মালয়েশিয়ায় যায়, তখন মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ কেবাংসান মালয়েশিয়া, ইউকে এ, তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। এটাই বলছিলাম, তুমি দেখবা প্রত্যেকটা জায়গায় যাওয়ার পর তাকে একটা করে ডিগ্রি দেওয়া হচ্ছে আর কি, তাকে, যেহেতু সে খুবই গুণীমানী একজন ব্যক্তি, নোবেল বিজয়ী একজন ব্যক্তি। আচ্ছা, তো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, এই মালয়েশিয়ার যাওয়ার কারণে মালয়েশিয়া বাংলাদেশে শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে 10 জুলাই 2025। এই 10 জুলাই ডেটটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীও। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে মাল্টিপল ভিসা, মালয়েশিয়া কোন দেশ বাংলাদেশের শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে, মালয়েশিয়া। কবে চালু করে, 10ই জুলাই 2025-এ, ঠিক আছে? 10ই জুলাই 2025-এ। আর একটু জুম করব, তার একটা মিনিট। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? আশা করি এখন দেখা যাওয়ার কথা। দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো এরপরে যুক্তরাজ্যে, যুক্তরাজ্যে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রিটেনের কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় কবে, 12 জুন 2025-এ। কেন, তার ওই যে তার বিভিন্ন ধরনের শান্তি প্রতিষ্ঠার জন্য তার বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন চুক্তির প্রেক্ষিতে তাকে হচ্ছে এই পদকটা দেওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কবে দেওয়া হচ্ছে, 12 জুন 2025-এ। এরপর দেখো জাপানে গিয়ে কি করেছে সেটা আমরা পড়েছি। জাপানে গিয়ে দেখো 30তম নিক্কেও ফোরাম ফিউচার অফ এশিয়া 29 থেকে 30 মে একটা কনফারেন্সের মতো অনুষ্ঠিত হয়েছে। এটা তোমার টোকিওতে। এত কিছু লাগবে না, জাস্ট তুমি পড়বা হচ্ছে ফিউচার অফ এশিয়া। এখানে তোমার উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কি কি জানতে হচ্ছে এখান থেকে, জাপানে গিয়ে তিনি কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, ঠিক আছে? এছাড়াও তিনি হচ্ছে 30তম নিক্কেই ফোরামে তোমার ফিউচার অফ এশিয়ার আন্ডারে একটা কনফারেন্স হয় যার নাম ছিল বিশ্বে এশিয়ার উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ। সেখানে তোমার একটা মূল প্রবন্ধটা উপস্থাপন করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ওই যে যেটা বললাম, তাকে এখানে গিয়ে একটা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বা ডিলিট ডিগ্রি তাকে দেওয়া হয়। কোন ইউনিভার্সিটি দেয়, সোকা ইউনিভার্সিটি দেয়, ঠিক আছে? এরপর দেখো চীনের সাথে মেইনলি এই সফরের প্রেক্ষাপটটা ছিল চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে 50 বছর পূর্তি হয়েছে, এইটার উপলক্ষে তিনি একটা সফর দেয়, ঠিক আছে? তারপর আমরা একটু আগে পড়ে আসলাম, চীনের সাথে একটা চুক্তি করে এবং 8টা সমঝোতা স্মারক বই সাইন করে। আচ্ছা, দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাচ্যের দাভোস খ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফএ অ্যানুয়াল কনফারেন্স, এখানে সম্মেলনে অংশ নেন কবে, 27শে মার্চ 2025-এ। এটা হচ্ছে তোমার চীনের হাইনানে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে মেইনলি চীনের সাথে ওখানে গিয়ে আলোচনা করে কি আমাদের তিস্তা প্রকল্প কিন্তু তোমার
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে হচ্ছে ওই তিস্তা প্রকল্প নিয়ে এখানে আলোচনা করে, ঠিক আছে। দেখো 50 বছরের মহা পরিকল্পনার আলোকে তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশকে সহায়তা করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা জিনিস আছে যে 2028 সাল পর্যন্ত আমরা চীনের সাথে কোনো ধরনের শুল্ক টুল্ক ছাড়া শুল্কবিহীন একটা বাণিজ্য করতে পারবো, ওকে। আচ্ছা, তারপর দেখো এখানে গিয়েও তাকে একটা ডিলিট ডিগ্রি দেওয়া হয় 29 মার্চে পিকিং বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। কিসের কত নাম্বার পেজ রে? কিসের কত নাম্বার পেজ? কিসের কথা বলছো বুঝতেছে না, এক মিনিট দাঁড়াও। ওকে, এখন দেখো আমরা জানি এই বছর আমাদের কি হয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে, তাই না? ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। তো এই ইভেন ডাকসু নির্বাচন যখন হয়েছে তখন দেশের মধ্যে এমন একটা আমেজ লেগে গিয়েছিল, দেখে মনে হচ্ছে যে আসলে জাতীয় নির্বাচন হচ্ছে। তো এইখানে আমরা হচ্ছে ওই ডাকসু নির্বাচনের কিছু আদ্যপ্রান্ত তুলে ধরার ট্রাই করেছি, যদিও তোমার জন্য এত কিছু লাগবে না, ঠিক আছে। আমি বললাম সেখানে তোমার কি কি পড়তে হচ্ছে। দেখো ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর এই বর্তমান উপাচার্য তোমার নাম কি? নিয়াজ আহমেদ খান। এবং ডাকসুকে কি বলা হয়? বাংলার একটা অনুসংসদ বলা হয়, মানে সংসদের একটা ছোট ভার্সন, অনুসংসদ বলা হয় এই ডাকসুকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো উপাচার্য পিজে হার্সের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কত তারিখে প্রতিষ্ঠা হয়? তোমার 1 ডিসেম্বর 1922 সালে। তো ডাকসুর প্রতিষ্ঠা সালটা এবং তারিখটা আমাদের জন্য জানতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে অনেক কিছু আছে, কোন সময় কি হয়েছে আমাদের এত কিছু লাগবে না। আমাদের লাগবে হচ্ছে 1971 সালে, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই ডাকসুর ভিপি কে ছিলেন, এটা আমরা জানি যে 2রা মার্চ এই আসম আব্দুর রব তিনি হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করে, এগুলো মোটামুটি আমরা পড়ে আসছি। তো এই আসম আব্দুর রব ছিলেন তৎকালীন ভিপি এবং জিএস বা জেনারেল সেক্রেটারি ছিল আব্দুল কুদ্দুস মাখন। তাহলে মাখন, ওই যে মাখন মারতে পারে জন্য জেনারেল সেক্রেটারি, এইভাবে করে মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীন বাংলাদেশে, ওইটা কিন্তু তোমার 71 সালে কাহিনী ছিল। স্বাধীন বাংলাদেশে তোমার সর্বপ্রথম ডাকসু কত সালে অনুষ্ঠিত হয়? নির্বাচনটা কত সালে হয়? তোমার 1972 সালে, ঠিক আছে, নট 73, 72 সালে। এবং তখন সহসভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে মাহবুবুর জামান নির্বাচিত হয়। শেষ, আমাদের এই পর্যন্ত কাহিনী শেষ। আচ্ছা, তো ডাকসু রিসেন্ট এই 25 সালের আগে 2019 সালে লাস্ট নির্বাচন হয়েছিল। 2019 সালের আগে সবচেয়ে লাস্ট হয়েছে তোমার 1990 সালে, ওইটার বেসিসে তোমার 2019 পর্যন্ত চলছে। এরপরে তোমার এই যে 2025 একবার হলো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই যে 9 সেপ্টেম্বর 2025 38তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার টোটার কিচ্ছু লাগবে না, আমরা শুধু জানি, আমরা সবাই ওনার নাম জানি, ভিপি তোমার জামাতের বলো যাই হোক আবু সাদিক কায়েম, এবং সাধারণ সম্পাদক বা জিএস হচ্ছে SM ফরহাদ, এবং এজিএস হচ্ছে তোমার মহিউদ্দিন খান। শেষ, বাস, এখান থেকে আমাদের আর কিছু জানতে হচ্ছে না। এখন আসি হচ্ছে আমরা যেহেতু একটু আগে কিছু চুক্তি টুক্তি পড়ে আসলাম মালয়েশিয়ার সাথে, জাপানের সাথে, চীনের সাথে, এখন দেখি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ঠিক আছে। এক মিনিট, আমার না কমেন্ট পড়তে কষ্ট হচ্ছে। আচ্ছা, এরপর দেখো এখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2 দিনের একটা সফর ছিল 23 থেকে 24 আগস্ট। সেখানে ঢাকায় আসে গিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি ঢাকায় আসার পরে এখানে 24 আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হোটেল সোনারগাঁওয়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো চুক্তিটার মধ্যে মেইনলি আর কি বিভিন্ন ধরনের তোমার পররাষ্ট্রমূলক সরকারি কর্ম ব্যবস্থা নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়, আমাদের ওগুলো লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পারো যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, এসব কয়েকটা জিনিস ছিল, যাই হোক আমাদের লাগবে না। এখন হচ্ছে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যু নিয়ে কিন্তু রিসেন্টলি তোমার জাতিসংঘ বলো বা সব জায়গায় খুবই বৈঠক হয়েছে। এই জন্য রোহিঙ্গা ইস্যুটা তোমাদের এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো রোহিঙ্গা অংশীজনক সংলাপ। আচ্ছা, স্টকহোলমস ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। আচ্ছা, দেখো জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? তোমার 30 সেপ্টেম্বর 2025-এ। কোথায় হয়? ঢাকা, বাংলাদেশ। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা এমনি নর্মাল কমন সেন্স দিয়ে, কারণ রোহিঙ্গারা আছে কোথায়? আমাদের দেশে আছে, তাহলে কনফারেন্সটা কোথায় হবে? আমাদের দেশেই হবে। তাহলে দেখো তারিখটা প্লাস কোথায় হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো সম্মেলনের প্রস্তুতি হিসেবে মেইনলি কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে 40টা দেশের প্রতিনিধিরা ওনারা বসে আলোচনা করে। আচ্ছা, এখন দেখো এই আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দেন।
কবে? 25 আগস্ট 2025-এ। রোহিঙ্গা ইস্যুতে আরেকটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে তোমার 6 ডিসেম্বর, মানে অলরেডি হয়ে গেছে, বাট যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 15 দিন আগে রেডি হয়ে যায়, সেহেতু তোমার ডিসেম্বর মাসের কোনো ইনফরমেশন না জানলেও চলবে, ঠিক আছে। এরপরে আমরা জানি এই বছর 21 জুলাই খুবই মর্মান্তিক একটা ট্র্যাজেডি হয়, মাইলস্টোন ট্র্যাজেডি, যেখানে একটা বিমান ধসে পড়ে মাইলস্টোন স্কুলের উপরে, কিছু বাচ্চা মারা যায়, কিছু বাচ্চা অনেক সিভিয়ারলি দুর্ঘটনার জন্য বার্নের শিকার হয়। যাই হোক, দেখো এখানে সেটাই আছে, বাংলাদেশের বিমান বাহিনী এফটি, জাস্ট বিমানটার নাম দেখবে FT-7 BGI, বিমানটা টেক অফ করে পুরাতন বিমানবন্দর কুর্মিটোলা থেকে, সেখান থেকে এটা ক্র্যাশ করেছে মাইলস্টোন স্কুলের উপর, ঠিক আছে। আমরা ওই পাইলটের নাম সবাই জানি, তৌকির ইসলাম ছিল। আচ্ছা, এরপর দেখো এখন আসি হচ্ছে আমরা রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের 11টা সংস্কার কমিটি। এটা কখন গঠন করা হয়? 24 সালে জুলাই আন্দোলনের পরে, পরবর্তীতে যখন তোমার এই যে এই সরকারটা টেক ওভার করে, তখন তোমার কিছু সংস্কার কমিটি গঠন হয়। দেখো প্রথমটা গঠন হয় তোমার 3 অক্টোবর 2024। তখন তারা কি করে, তারা তোমার নির্বাচন ব্যবস্থা বলো বা সব জায়গায় প্রধানগুলোকে চেঞ্জ করে দেয়, কারণ প্রধানগুলো যদি ঠিক না থাকে ভিতরে তো এমনি ঝামেলা থাকবে। যাই হোক, এরপরে তোমার দেখো এই দেখো 6 কমিশনের প্রধানদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় কবে? 15 ফেব্রুয়ারি 2025-এ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 7 সদস্য বিশিষ্ট এই সভাপতির ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিল এটা সভাপতি, ঠিক আছে। এরপর দেখো দ্বিতীয় দফায় আবার একটা 5 সংস্কার কমিশন গঠন করা হয়, সেখানে তোমার হচ্ছে কবে? 18 নভেম্বর 2024। এখন এটা কেন জানতে হচ্ছে, কারণ এখানে স্বাস্থ্য ব্যবস্থার প্রধান হচ্ছে কে হয়? জাতীয় অধ্যাপক AK আজাদ খান। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি এক মিনিট ওয়েবসাইটের কমেন্টে দেখি। ক্লাস তো ঠিক আছে রে, ক্লাস তো ঠিক আছে, ক্লাস তো আমি ঠিক দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার প্রধানকে? জাতীয় অধ্যাপক AK আজাদ খান, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ত্রয়োদশ সংসদ নির্বাচন আপডেট। 18 নভেম্বর 2025-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের, হ্যাঁ ওকে, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার নিবেদনের জন্য PRSTL, এটা প্রিস্টাল করতে পারে, প্রিস্টাল বাইট BD অ্যাপ উন্মুক্ত করেছে নির্বাচন কমিশন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রশ্ন আসতে পারে, যেহেতু রিসেন্টলি নির্বাচন বলতে পারো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, তো তাহলে দেখো নির্বাচনে দেখো যে প্রবাসী বাংলাদেশে যারা অলরেডি বাংলাদেশে চলে গেছে তাদের ভোটটাও নেওয়া লাগবে, কারণ ওরাও বাংলাদেশের নাগরিক। তো এটা নেওয়ার জন্য একটা অ্যাপ নামাইছে নির্বাচন কমিশনের, নাম হচ্ছে তোমার প্রিস্টাল বাইট তোমার BD। ওকে ওকে, এখন দেখো বাংলাদেশ বিষয় সাম্প্রতিকের মধ্যে আরো কি কি জিনিস আমরা এখানে অ্যাড করেছি। সেখানে হচ্ছে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ নেপাল থেকে অলরেডি আমরা 38 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা শুরু করেছি, এবং আশা করা যায় আগামী বছর জুনের মধ্যে এটা আমরা 40 মেগাওয়াটে উত্তোলন করতে পারবো। তাহলে দেখো এই যে আমদানি শুরু হয় 15 জুন 2025 থেকে, ঠিক আছে। চুক্তিটা হয় 2024 সালে 3 অক্টোবর, বাট আমরা অফিসিয়ালি আমদানি করা শুরু করি তোমার কবে? 15 জুন 2025 থেকে। ওকে, আচ্ছা, এরপর এটা গুরুত্বপূর্ণ দেখো, দেশের প্রথম মোনোরেল কোন জায়গায় তৈরি হচ্ছে? চট্টগ্রামে। জাস্ট এইটুকুই, আর লেন্থটা দেখতে পারো 54.5 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এরপর জাতীয় কবি হিসেবে গ্যাজেট, কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গ্যাজেট দেওয়া হয় 15 ডিসেম্বর 2024 সালে। দেখলাম মার্চ ফর গাজা। মার্চ ফর গাজা কি? আগে আমাদের এই বছর স্বাস্থ্য দিবসের দিন, মানে 7ই এপ্রিল পুরো বিশ্বে একটা গাজা স্ট্রাইক করা হয়। সেখানে আমরা জানি আমাদের স্কুল কলেজ সবকিছু বন্ধ করে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে একটা মানে আন্দোলনের মতো করেছি, যে ফিলিস্তিন মানে প্যালেস্টাইনের জন্য আর কি। এর পরবর্তীতে তারপর একটা সিদ্ধান্ত হয় যে আমরা একটা মার্চ ফর গাজা করব, যেখানে আমরা যে মানিক এভিনিউ থেকে যাত্রা শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাব, এরকম একটা করে জাস্ট যে বিশ্ববাসী সমর্থন প্রকাশ করতেছে এই প্যালেস্টাইনের প্রতি। ওকে, তো এটা কবে হয়? তোমার ওই 7 এপ্রিলের পরে 12 তারিখে। তাই দেখো যে 12 এপ্রিল 2025-এ এই মার্চ ফর গাজা হয়। এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, জাতিসংঘের মহাসচিব। এখন দেখো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টনিও গুতেরেস, ঠিক আছে। কত নম্বর মহাসচিব তিনি? 9ম মহাসচিব। বাংলাদেশে কবে আসে? দেখো 4 দিনের সফরে 13 থেকে 16 মার্চ 2025। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বলতে পারো আর কি, ঠিক আছে, যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসে। তো তুমি বুঝতেই পারছো যে সে আসার এমনি তো আসে নাই, কেন আসছে? কারণ ওই যে বললাম রোহিঙ্গা ইস্যুটা এবার খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। রোহিঙ্গা ইস্যুর জন্য তোমার জাতিসংঘ একদম নড়েচড়ে বসছে। এই রোহিঙ্গা ইস্যুটাকে কাইন্ড অফ পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘের যে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি হচ্ছে বাংলাদেশে আসে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কক্সবাজার, উখিয়া, বালুখালী ক্যাম্প এগুলো সব পরিদর্শন করে। তারপর দেখো এই যে ক্যাম্প 20 এক্সটেনশনে আশ্রয় থাকে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে সলিডারিটি ইফতার করেন তিনি, কারণ তখন রোজা ছিল আর কি, রোজা ছিল। আচ্ছা, তারপর দেখো রোহিঙ্গাদের জন্য, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, রোহিঙ্গাদের জন্য জন প্রতি এক একজনের জন্য $12 করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা হচ্ছে বরাদ্দ করে। এছাড়া সুইডেন, তারপর তোমার ইউরোপিয়ান ইউনিয়ন, এরাও অনেক টাকা দেওয়ার
প্রতিশ্রুতি জানায়। আচ্ছা দেখো, জাতিসংঘ হাউস, বাংলাদেশ জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ যে ফার্স্টে জাতিসংঘ হাউস কোথায় অবস্থিত, ঢাকার গুলশানে। কত তারিখে উদ্বোধন করা হয়? তোমার 15ই মার্চ 2025-এ। কে উদ্বোধন করে? তাদের জাতিসংঘের বর্তমান বা নবম মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ঠিক আছে, দাগায় দিতে গেলে আসলে সময় লাগবে একটু, এই জন্য আমি দাগাতে চাচ্ছিলাম না। আচ্ছা দেখো, ঠিক আছে, ওকে। সো এটা ইম্পর্টেন্ট, এক মিনিট ধরো, এক মিনিট, ওকে। এখন দেখো, মানবাধিকার বিষয়ক হাই কমিশন, একটু টাইম লাগবে দাগাইতে গেলে আসলে কাহিনীর সাথে, তোমরা একটু নোট করে ফেলো আমি কোনটা কোনটা বলছি। ওকে দেখো, মানবাধিকার বিষয়ক হাই কমিশন, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়, এর মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া, এত কিছু লাগবে না। তুমি যদি করো, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের মধ্যে 3 বছর মেয়াদী 28 ধারা সম্বলিত একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে? জাস্ট 18 জুলাই 2025, জাস্ট এইটুক। ঠিক আছে, তাহলে 18 জুলাই 2025 সুইজারল্যান্ডের জেনেভার মধ্যে মানবাধিকার বিষয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশের সাথে ঠিক আছে, জাতিসংঘের। ওকে, এরপরে দেখো, যমুনা রেল সেতু। এক মিনিট, আমি তাহলে এই পাশে গেলে মনে হয় আমার জন্য বেটার হবে। দাঁড়াও, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। ওকে, হ্যাঁ, আচ্ছা, যমুনা রেল সেতু বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু। এখানে দেখো দুইভাবে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতুর নাম কি? যমুনা সেতু। সেটা তোমার দেখো, এই যে এটার উদ্বোধন করা হয়, এই যে দেখো এটার উদ্বোধন করা হয় তোমার কবে? 18ই মার্চ 2025 সালে। তাহলে এই যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু যমুনা সেতুর উদ্বোধন করা হয় কবে? 2025 সালের 18ই মার্চ। ঠিক আছে, এরপরে দেখো স্কিন ব্যাংক। স্কিন ব্যাংক জিনিসটা কি? যে ধরো তোমার এই যে 21শে মার্চের মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষেত্রে তোমার কোনো শরীরে কোনো একটা অংশ জ্বলে টলে গেছে, তখন তোমার এই স্কিনটা রিপ্লেস করতে হবে। এই স্কিনটা রিপ্লেস করবো আমরা কোন জায়গা থেকে? তখন আমি তোমাকে বলি যে হ্যাঁ তোমার চামড়া খুলে দাও, আমি ওর স্কিনটা রিপ্লেস করবো, তুমি তো দিবা না। তো এই জন্য কৃত্রিম ভাবে বলো বা সবভাবে এই একটা মানুষের, যারা ধরো মারা যাচ্ছে, যারা যাদের ডেড বডি দান করে যাচ্ছে বা কিছু থাকে না বেওয়ারিশ লাশ, তো ওগুলা থেকে তোমার স্কিনটাকে আলাদা করে সে স্কিন গুলাকে প্রপারলি প্রিজার্ভ করে, এই যে যারা বেঁচে আছে স্কিন ড্যামেজ হয়ে গেছে ওদের স্কিনটাকে রিপ্লেসমেন্ট করার জন্য একটা স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করে। কোথায়? বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেশের প্রথম এটা করে। ঠিক আছে, এক মিনিট। ঠিক আছে, তাহলে ওরা হচ্ছে তোমার দেশের প্রথম স্কিন ব্যাংক চালু করে। আচ্ছা, এবার শহীদ সেনা দিবস। শহীদ সেনা দিবস কি? 2009 সালে শেখ হাসিনার আন্ডারেই বলো খুবই মর্মান্তিক ভাবে বিডিআর গণহত্যা হয়, ওটার কোনো বিচার হয়নি। রিসেন্টলি শেখ হাসিনার এই ফাঁসি দেওয়ার পরে এই বিডিআর গণহত্যা নিয়ে মানুষ মুখ খুলেছে, এবং এই সরকার আসার পরই এই প্রত্যেকটা ইস্যু যেগুলো নিয়ে শেখ হাসিনা ধামাচাপা দিয়ে রাখছিল প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলেছে। তো দেখো, এই শহীদ সেনা দিবস কবে পালন করা হয়? তোমার 25শে ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 25 ফেব্রুয়ারি 2025। ওকে, আমার আইপ্যাডটা এপাশে নিয়ে আসি, তাহলে আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। ওকে, হ্যাঁ এখন কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো তোমার এই ক্লোবসনাম, এটা তো অত বেশি ইম্পর্টেন্ট, জাস্ট একটু দেখতে পারো যে ম্রো ভাষায় একটা প্রথম চলচ্চিত্র বের হয়, তার নাম হচ্ছে ক্লোবসনাম, নাম দেখলাম। আচ্ছা, এখন দেখো, সরকারি চাকুরি অধ্যাদেশ 2025 জারি করার সময় তোমার আইন বিভাগের আন্ডারে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে। এখানে কিছু জিনিসের মধ্যে আমাদের কোনটা কোনটা লাগছে দেখো। ফার্স্টে, এক মিনিট, বঙ্গোপসাগরের 3টা দ্বীপ, 3টা দ্বীপের মধ্যে একটা আমরা চিনি সন্দ্বীপ। বলো সন্দ্বীপ কিসের জন্য ফেমাস, দেখি তোমরা বলতে পারো কিনা। আচ্ছা, সন্দ্বীপ, বর্তমান স্বর্ণদ্বীপ এবং ভাসানচর, এই 3টাকে একীভূত করে দিচ্ছে স্পারসো। এখন তোমরা আমাকে বলবা স্পারসোর মানে কি বলে কার্যালয়ে বলো বা সদর দপ্তর কোথায় অবস্থা, তোমরা আমাকে বলো স্পারসোর। ঠিক আছে, তাহলে এই 3টা চর এখন বর্তমানে একীভূত করে দিচ্ছে। কিন্তু তোমার জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আগে বাংলাদেশের উপরে, মানে বাংলাদেশের উপরে ওর শুল্ক হার ছিল 15%, কিন্তু যুক্তরাষ্ট্র রিসেন্টলি সে কি করে, সে বাংলাদেশের উপর এই করের হারটা বাড়িয়ে সেটা প্রায় 35%-এর কাছে নিয়ে যায়, এবং সে শুধু বাংলাদেশের উপরে না, অনেক এই লো ইকোনমিক কান্ট্রির উপরে করে। এটার কারণে আমরা একটু পরে বলবো ইলন মাস্ক হচ্ছে তোমার ইয়া থেকে বের হয়ে যায়, একটু পরে পড়বো আমরা। ঠিক আছে,
আচ্ছা, পুরোটা দাগাতে হবে না। স্টার্ট দিতে পারতেছি না, কারণ আসলে এটা আমাদের নর্মালি স্টার্ট দিয়ে হচ্ছে নোটসি অ্যাপের মধ্যে, তো এটা আসলে নোটসি অ্যাপে করছি না, ডিরেক্ট অ্যাডোবি অ্যাক্রোবেট থেকে পড়াচ্ছি, কারণ পিডিএফটা অনেক বড়, নোটসি এতটা নিতে পারবে না, আর স্ক্রল করতে পারবে না আর কি, এই জন্য। সো এই জন্য যতটুকু লাগবে অতটুকু আমি দাগাই দিচ্ছি। আচ্ছা দেখো, এই যে অতিরিক্ত 35% শুল্ক আদায় করা হবে, ঠিক আছে। ফলে পোশাক রপ্তানি, যেটা বাংলাদেশের সবচেয়ে বড়, মানে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানি মার্কেট ছিল যুক্তরাষ্ট্র, সেখানে তোমার শুল্কের হার এখন হয়ে গেছে তো কত, 36.77%-এর মতো। ওকে, আচ্ছা এরপর দেখো, এই যে মাওলানা ভাসানী সেতু কোথায় আছে, এই যে চিলমারি কুড়িগ্রামে, ঠিক আছে। আচ্ছা, এটার অর্থ সহায়তা দিয়েছে তোমার সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এটুকু দেখলাম আমরা এখান থেকে। এরপর দেখো, ঢাকার বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর ঢাকার বাইরে, তাহলে কোথায় করা উচিত? ঢাকার বাইরে সবচেয়ে বড় বিভাগ যেটা চট্টগ্রাম, সেখানে করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা খুবই ইম্পর্টেন্ট, জুলাই কন্যা অ্যাওয়ার্ড, এটা কয়জন নারী, যেহেতু জুলাই ইস্যুটাই খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য জুলাই কন্যা অ্যাওয়ার্ড এই বছর 100 জন নারী পায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তারপরে তুমি দেখতে পারো, এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে, এশিয়ার না মেইনলি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করা হচ্ছে বাংলাদেশ। মনে রাখবা, ইন্টারন্যাশনাল যেই সেগমেন্টের মধ্যে বাংলাদেশের সাথে একটু রিলেশন পাবা, সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের অবস্থান, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো। ওকে, তারপর দেখো বাংলাদেশের পাসপোর্ট, এখন কিন্তু বাংলাদেশের পাসপোর্টের চেঞ্জ আসছে। দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, মানে বাংলাদেশে তুমি যে পাসপোর্টটা পাচ্ছ, এই পাসপোর্টটা দিয়ে তুমি যে কোনো দেশে যেতে পারো এক্সেপ্ট ইসরায়েল, ঠিক আছে। মানে এটা কাইন্ড অফ একটা ক্ষোভ বলতে পারো, বা একটা নিন্দা বলতে পারো ইসরায়েলের প্রতি। যাই হোক, তো পুলিশ এত কিছু লাগবে না, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা খুবই আজেরা। তারপর তোমরা একটু দেখতে পারো যে, এক মিনিট, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কোনো স্বাভাবিক অবস্থা আসে নাই, স্টিল তুমি পড়তেই পারো যে অপারেশন ডেভিল হান্ট কার্যকর হয় 8 ফেব্রুয়ারি 2025 থেকে। আমরা এটা কোনো ছিটে ফোটা দেখি নাই, বাট নামে আছে, নামেই পড়ে গেলাম। আচ্ছা, বাংলাদেশের বর্ষপণ্য মানে হচ্ছে এই বছর কোন পণ্য থেকে সবচেয়ে বেশি ইনকাম হয়েছে, বা কোন পণ্য সবচেয়ে বেশি প্রফিট দিয়েছে। তো গত বছর ছিল এটা হস্তশিল্পজাত পণ্যগুলো, যেগুলো ওয়ার্ল্ডে খুব সমাদৃত হয়েছে। এই বছর হচ্ছে আসবাবপত্র, এগুলো অত বেশি লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে কানাডা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দেশ হিসেবে দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। এতদিন আমরা পড়ে আসছি, বলো কোন জায়গার মধ্যে, যে ওইখানে হচ্ছে আন্তর্জাতিক মাত্র যে সিয়েরা লিওনের মধ্যে তোমার ওদের দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে ইউজ করে, বাট ওটা না, ওরা আসলে করে না। বাট এটা খুবই গুরুত্বপূর্ণ যে পুরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় কোন দেশ? কানাডা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়? কানাডা। ওকে, সিক্রেট সাজেশনের সাথে দিলে ভালো হতো। সিক্রেট সাজেশন তোমার হাতে গেছে কবে? সিক্রেট সাজেশন তোমার হাতে গেছে হচ্ছে মিড নভেম্বরে গেছে। আমি তোমাদেরকে বারবার বলতেছি, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন রেডি হয় তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 15 থেকে 10 দিন আগের মধ্যে। সো তোমাকে তোমাকে 27 বা 28 নভেম্বর পর্যন্ত তোমাকে আমার রিসেন্ট জিকে দিতে হইতো। তো 27 থেকে 28 নভেম্বর পর্যন্ত আমি কেমনে দিব? তোমাদের বই অলরেডি হাতে চলে গেছে সবার। এই জন্য আমি বলছি যে আমি 1 তারিখ বা 2 তারিখের মধ্যে তোমাদেরকে রিসেন্ট জিকের পিডিএফটা দিব, কারণ এই পিডিএফ তোমাকে পড়তে হবে। এখানে ধরো এখন আমরা তো অনলাইন কোচিং, এখন আমার পক্ষে তো পসিবল না প্রত্যেকটা স্টুডেন্টকে বারবার করে পাঠানো, এই জন্য আমরা হচ্ছে দিতে পারিনি। বাট ইটস ওকে, অল্প মানে কয়েক পেজের আমি যদি নিজে ফোনের মধ্যে পড়তে পারি, আমি বিশ্বাস করি তুমিও পারবা, কারণ এই শেষ সময়ের মধ্যে এটা তুমি তো বসে বসে মুখস্থ করবে না, 3-4 বার জাস্ট রিডিং করে চলে যাও, যেটা আমি আমার সময় রিসেন্ট জিকের ক্ষেত্রে করছিলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য আচ্ছা, আপনাদের জন্য যেখানে একটু মেডিকেল টার্ম পাবেন, সেই প্রত্যেকটা মানে স্বাস্থ্য দিকে খুবই গুরুত্বপূর্ণ আর কি। তাহলে দেখেন, দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করে সুপার স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। আগে ছিল এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল রহমান, যাই হোক বিএসএমএমইউ নাম ছিল, এখন এটা হয়ে গেছে বিএমইউ বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোন হসপিটাল চালু করে? বিএমইউ। ওকে, এরপর দেখো, চীনের চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করে চীন। তাহলে গ্রিন চ্যানেল ভিসা কোন দেশ চালু করে? চীন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের আরো কিছু সাম্প্রতিক বাংলাদেশের আলোচিত কিছু তথ্য আছে এখানে। আচ্ছা, তো এখানে গুরুত্বপূর্ণ বলতে গেলে, ওকে দেখো, সম্প্রতি 18 আমরা ইলামিটের নাম শুনছি না, আমাদের তেভাগা যে আন্দোলন, তেভাগা আন্দোলনের
প্রতিকৃত বলতে পারি আমরা ইলা মিত্রকে। এই ইলা মিত্র রিসেন্টলি মারা গেছে 18 অক্টোবর, জাস্ট আমরা তার মারা যাওয়ার ডেটটা দেখবো। তারপর দেখো বাংলাদেশ সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগে একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট একবার রিডিং করে চলে গেলেই হবে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আজকে আমি অলরেডি পোস্ট দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম বাংলাদেশি স্থাপনা হিসেবে টাইম ম্যাগাজিনে দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস এ 2025 তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয় কে? জেবুন-নেসা মসজিদ, সাভার। ঠিক আছে, দেখো এই মসজিদের নাম হয়তো আমরা কেউ শুনি পর্যন্ত নাই, বাট এই মসজিদটা তোমার টাইম ম্যাগাজিন দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 এর মধ্যে স্থান পায়, সাভারে জেবুন-নেসা মসজিদ। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই সিয়েরা লিওন তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় না, অবশ্যই এখন মানে রিসেন্ট মানে প্রথম দেশ হিসেবে কানাডা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। সিয়েরা লিওন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে হ্যাঁ ও দ্বিতীয় মাতৃভাষা হিসেবে ট্রিট করে, বাট আসলে করে না, ওদের ওখানে আসলে মাতৃভাষা হিসেবে ট্রিট করে না। যাই হোক, আচ্ছা এখন দেখো স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ভূমিকম্প আমরা খুব রিসেন্টলি ফিল করেছি। দেখো এই যে 21 নভেম্বর, এই 21 নভেম্বর ইনফো আমি তোমাকে কই দিতাম যদি আমি তোমাকে সিক্রেট সাজেশনে পাঠাতাম? তুমি বলো পসিবল সিক্রেট সাজেশনে পাঠানো? এটা ভাইয়া আমাকে বলছিল, তাই আমি বলছিলাম যে ভাইয়া তখন দেখা যাবে যে আমার ওকে হয়তো অক্টোবর পর্যন্ত ইনফরমেশন দিয়ে পাঠায় দেওয়া লাগতেছে, কারণ আমার বই রেডি তো করছি আমি অক্টোবরে, তাই না? এই ইনফরমেশন গুলো তো সব মানে ওই সিক্রেট সাজেশনে রেডি করা অক্টোবরে। তো পরে আমি ভাইয়াকে বললাম যে পরে আবার ওদেরকে নভেম্বরটা দিব, খুবই হ্যাসেল হয়ে যায়, এর থেকে ভালো ওরা একসাথে পুরোটা একসাথে পাক। ঠিক আছে, আচ্ছা তো এরপরে দেখো স্মরণকালে এই যে শ্রেষ্ঠ ভূমিকম্প 21 নভেম্বর 2025 বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কিন্তু কোনো নাম দেওয়া হয়নি, এটা একটু খেয়াল রাখবে, ভূমিকম্পের কিন্তু কোনো নাম দেওয়া হয়নি। সো এটা কোনো নামধারী ভূমিকম্প না, জাস্ট আমরা দেখতে পারি যে এটার মোটামুটি ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 এবং নরসিংদী ছিল এটার উৎপত্তি স্থল। ঠিক আছে, 5.5 বা 5.7 এর মধ্যে। আচ্ছা, এখানে কয়েকটা ইয়াদ দিচ্ছে, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। এখন দেখো বর্তমান সাম্প্রতিক কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা কিছু আরো ইনফরমেশন জেনে নিব। যেরকম দেখো বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি লাগবে না। আচ্ছা দেখো প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস প্রশ্ন লাইনের দৈর্ঘ্য কত? তোমার 65 কিলোমিটার, অত বেশি লাগবে না। আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি কোনটা কোনটা পড়তে হবে। দেখো এই যে দেখো 2025 সালের নভেম্বরে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্র পথে শিপিং সেবা চালু হয়? কোন দেশের? পাকিস্তানে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 2025 সালের নভেম্বর মাসে এসে কোন দেশের সাথে বাংলাদেশে একদম ডিরেক্ট নৌপথের মাধ্যমে বা শিপিং সার্ভিস চালু হয়? কোন দেশের সাথে? পাকিস্তানের সাথে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখতে পারো যে 22 নভেম্বর কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরে আসে? ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ওকে, শেরিং টোবগে। আচ্ছা এরপরে ওই পাশেরটা তো দেখা লাগবে, হ্যাঁ এই যে দেখো ওই ভূমিকম্প নিয়ে প্রথম প্রশ্ন। তারপরে এগুলো অত বেশি লাগবে না আমাদের। এটা দেখতে পারো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কোন দুইটা শহরে নতুন দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করে? মানে এই যে আমাদের বাংলাদেশের দূতাবাসগুলো কোন দেশের কোন এলাকার মধ্যে প্রতিষ্ঠার জন্য তিনি হচ্ছে অনুমোদন করে? কোন জায়গায়? দেখো এই যে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে। ঠিক আছে, ওকে আচ্ছা এরপরের প্রশ্নের মধ্যে এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, জুলাই সনদ। জুলাই সনদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জুলাই জাতীয় সনদ বা এটা তোমার সংবিধান সংস্কার করার জন্য জাতীয় সনদটা প্রণয়ন করা হয়। এটা বাস্তবায়ন আদেশটা কবে থেকে জারি করা হয়? 13 নভেম্বর 2025। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে জুলাই সনদ বা তাহলে জুলাই জাতীয় সনদ তোমার বাস্তবায়ন আদেশ জারি হয় কবে থেকে? 13 নভেম্বর 2025 থেকে। ঠিক আছে, ওকে এরপরে দেখো এই যে তোমাদের ঠিক মতো দেখা যায় কিনা জানাও আমাকে, পরে আমি তো বুঝি না আসলে। ওকে এখন দেখতে পারো তুমি গণপ্রতিনিধিত্ব আদেশ বৌদ্ধাদের 2025 জারি হয় কবে থেকে? 3 নভেম্বর 2025 থেকে। এখান থেকে আমরা জাস্ট এইটুক দেখলাম। আরেকটা আমি জানি না প্রত্যেকবার কেন জানি এই একটা প্রশ্ন নিয়ে এত হাইপ উঠে, হুদায় একটা আজাইরা প্রশ্ন কখনো আসার মতো না, স্টিল এটা নিয়ে এত মাতামাতি। সেটা হচ্ছে এইবার জিআই পণ্য কয়টা? এইবার জিআই পণ্য লাস্ট হচ্ছে আমি যতটুকু দেখলাম নভেম্বর মাসে 23 নভেম্বর দেখলাম 62টা, সবচেয়ে লাস্ট তোমার দেখলাম তোয়ালে প্রবাবলি লাস্ট জিআই পণ্য, লাগবে না, জাস্ট তোমার মনে শান্তির জন্য একবার করে পড়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে বাংলাদেশের 63তম ভৌগোলিক নির্দেশক পণ্য ছিল মেহেরপুরের সাবিত্রী। তো এটা অ্যাড করার কয়েকদিনের মাথায় তারা ডিলিট করে দিয়েছে। তো এখন পর্যন্ত জিআই পণ্য আছে তোমার 62টাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়। এটা আমরা অনেক পড়ে আসছি না যে রুই মাছের চ্যাপ্টারের মধ্যে হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে, বাট না, এটাকে অফিসিয়ালি মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে? 29 অক্টোবর 2025 সালে। ঠিক আছে, 29 অক্টোবর 2025-এ।
আচ্ছা, তারপরে তুমি দেখতে পারো এখান থেকে, আচ্ছা না, এখান থেকে আর কিছু লাগতেছে না। এখন দেখো কৃষিজ সম্পদ, কৃষিজ সম্পদ, অর্থনীতি, এগুলো থেকে অনেক কম প্রশ্ন আসে। এগুলো আমরা একদম জাস্ট একবার চোখ বুলিয়ে যাওয়ার মতো পড়ে যাবে, এখান থেকে খুবই কম ইনফরমেশন লাগবে তোমার। আচ্ছা, যেগুলো দেখো এখানে সর্বশেষ জিআই পণ্য নিয়ে একটু আলোচনা করছে, লাগবে না আমাদের এগুলা কিছুই। ওকে, দেখো এটা দেখতে পারো যে জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকের মধ্যে শীর্ষের মধ্যে কারা আছে, জেলার মধ্যে বান্দরবান এবং বিভাগের মধ্যে সিলেট, ঠিক আছে। আর সর্বনিম্ন হচ্ছে তোমার জেলা হচ্ছে ঝিনাইদহ, এবং বিভাগ হচ্ছে খুলনা। তো তোমাদের জীবন ভাই হচ্ছে ঝিনাইদহ, আর আমাদের টিচার প্যানেলের 4 জনই খুলনা বিভাগের আর কি। তো যাই হোক, কিছু বলবো না। আচ্ছা, এই যে মৎস্য হেরিটেজ, যেটা এখানে আবার বলা আছে অর্থনীতি, অর্থনীতি থেকে কোনটা লাগবে? অর্থনীতি থেকে লাগবে হচ্ছে এই বছর তোমার 3টা নোট বাংলাদেশে মানে রিলিজ করেছে, ঠিক আছে। ঠিক আছে, আগে তো সবগুলোর মধ্যে বঙ্গবন্ধু ছবি ছিল, তো রিসেন্ট তোমার 3টা নতুন নোট রিলিজ করেছে, সেটা হচ্ছে তোমার 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকা। 2024 সালের প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন এসেছিল 100 টাকার নোটের মধ্যে কিসের ছবি আছে, ঠিক আছে। তো যেহেতু গতবার এরকম একটা প্রশ্ন চলে এসেছে, সেই জন্য এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখো এই যে বাজারে 1 জুন 2025 থেকে হচ্ছে সীমিত পরিসরে, খুবই অল্প পরিমাণে 1000 টাকার নোটটা এত বেশি প্রচলিত না, তো এই নোটগুলো ছাড়া হয়। কারণ কি, বিপুল আকারে ছাড়ার জন্য তোমার থেকে আগে ওই আগের নোটগুলো ফেরত নিতে হবে, তারপর নতুনগুলো রিলিজ করতে হবে। এটা খুবই লং টাইম প্রসেস, এই জন্য অল্প আকারে অল্প অল্প করে ছাড়ছে। আচ্ছা দেখো, জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি 2024-এর ছবি রয়েছে কোনটার মধ্যে? 5, 10 এবং 200 টাকা নোটের মধ্যে। যে গ্রাফিতি গুলো আমরা দেয়ালে দেয়ালে আঁকছিলাম জাস্ট প্রমাণ রাখার জন্য যে এই ছাত্র সমাজ, এই জেনজি একটা আন্দোলন করে সরকার নামাইছে। আচ্ছা দেখো, তো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম অবশ্যই লাগবে, আহসান এইচ মনসুর, তোমার হচ্ছে 13তম তিনি। বর্তমান অর্থ সচিবের নাম হচ্ছে ডক্টর খায়রুজ্জামান মজুমদার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে প্রত্যেকটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যদি এভাবে মনে না থাকো, সব পকেটের মধ্যে মানি ব্যাগে সব টাকার একটা করে নোট নিয়ে যাও, ঠিক আছে, ফর সেফটি। গতবার যারা এটা করছে তারা আসলে ওই অ্যান্সারটা দাগায় আসতে পারছে। আচ্ছা, তো দেখো এই 2 টাকা নোটের মধ্যে ফার্স্টে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, পিছনে তোমার রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এখানে পড়ানোর কি আছে। আচ্ছা, তারপর দেখো এই যে 200 টাকার মধ্যে ফার্স্ট তোমার অপরাজেয় বাংলা, ঢাকা ইউনিভার্সিটি, পিছনে তোমার জুলাই গণ অভ্যুত্থানের একটা গ্রাফিতি, ঠিক আছে। তারপরে 1000 টাকা নোটের মধ্যে সামনে জাতীয় স্মৃতিসৌধ, পিছনে তোমার জাতীয় সংসদ ভবন। সো এগুলা গুরুত্বপূর্ণ। ওকে, মনসুর একই কথা। চান্স পাও, মেডিলজি থেকে নতুন নোট পাওয়ার আগে আগে চান্স পাও, ইনশাআল্লাহ মেডিলজি সব দিবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমার স্ক্রিনশট নিয়ে নিছো। এখন দেখো বিগ বির আন্ডারে তোমার মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। তো দেখো এটা হচ্ছে তোমার MIDI নামে পরিচিত, ফুল ফর্ম দেওয়া আছে এখানে তোমার। তুমি জাস্ট দেখতে পারো এখান থেকে, এই যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, এটা নির্মাণ এখনো চলতেছে, 2029 সালে গিয়ে শেষ হবে। তুমি জাস্ট দেখতে পারো এই কার্যক্রমটা ফাস্ট ট্র্যাক তালিকাভুক্ত হয় 30 ডিসেম্বর 2024-এ, ঠিক আছে। ওকে, জাস্ট এখান থেকে এইটুকুই লাগবে। আচ্ছা, এই বছর তোমার বাজেট নিয়ে, বাজেট প্রণয়ন আমরা জানি প্রত্যেক বছর অর্থ বছর শুরু হয় জুলাই মাসে, মানে 6টা মাস চলে যায়, 7 নম্বর মাসের প্রথম তারিখ থেকে 1 জুলাই থেকে আমাদের অর্থ বছর শুরু হয়, তো সেই দিনই বাজেট প্রণয়ন হয়। তো বাজেট নিয়ে এখানে দেওয়া আছে। তো এই বছরের বাজেটে যা স্লোগানটা দেখতে পারো, বাজেটটা কি, স্লোগানটা কি, বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে এবারে বাজেট প্রণয়ন হয়েছে, ঠিক আছে। তো এখানে অনেক কিছু হাবিজাবি আছে, জিডিপির পার্সেন্টেজ এত জীবনেও আসবে না, এগুলো BCS এ আসার মতো প্রশ্ন, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কখনো আসবে না, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা মাথা খাওয়াবো না। কিন্তু কিছু জিনিস থাকে না যে না দিলে অনেকে চুলকানি লাগে, যে হ্যাঁ এটা তো অন্য বইয়ের মধ্যে আছে, আপনারা দেন নাই কেন? দেখেন এই যে জুবাইর জিকের রিসেন্ট ক্যাপসুলের মধ্যে আছে, এই যে তোমাদের মানসিক শান্তির জন্য দেওয়া আছে, কারো যদি ইচ্ছা করে পড়ো, এগুলো জীবনে আসবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট কমছে, এগুলো কিচ্ছু আমাদের লাগবে না। এটা দেখতে পারি আমরা যে 50টা দেশের অংশগ্রহণে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এর এই যে দেখো, এর সময়কাল হচ্ছে 7 থেকে 10 এপ্রিল 2025, ঢাকার মধ্যে। কোথায় হয়েছে? ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মধ্যে হয়েছে। এছাড়া আরো কয়েকটা জায়গার মধ্যে হয়েছে আর কি, নারায়ণগঞ্জ, তারপর তোমার চট্টগ্রাম। এর উদ্বোধক ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে। আচ্ছা, এই তো এখানে আমরা এগুলো দেখলাম, আগা ভাই সামনে। আচ্ছা, এখন দেখো বাংলাদেশ কিন্তু LDC ভুক্ত দেশের আন্ডারে এখনো পড়ে আছে। এই LDC ভুক্ত দেশের আন্ডারে এখন আছে 44টা দেশ, বাংলাদেশ সহ আরো 4টা দেশ, মানে বাংলাদেশ, লাওস, নেপাল। এরা আশা করা যাচ্ছে আর কি, তোমরা তো এখন পার করে যাচ্ছ, 2026 সালে 24 নভেম্বর বাংলাদেশ এই LDC ভুক্ত দেশ থেকে উত্তরিত হবে আশা করা যায়, ঠিক আছে। আর সোলোমন দ্বীপপুঞ্জ আছে একটা। ওকে,
গেল আমাদের এখান থেকে। ওকে, এখান থেকে আর কি লাগতে পারে, এটা দেখতে পারো দেশে প্রথমবারের মতো সমুদ্র পথে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু হয়। ঠিক আছে, সমুদ্র পথের মধ্যে প্রথমবার ফেরি চলাচল শুরু হয় কবে, তোমার 2025 সালের 24শে মার্চ থেকে। ঠিক আছে, এরপরে দেখো বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? পায়রা বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এরপরে এই যে একটা ইস্যু নিয়ে মানে বর্তমান সরকারের একটা ইস্যু নিয়ে প্রচুর হয়েছে, লিঙ্গ সমতা। লিঙ্গ সমতার মাধ্যমে অনেকে বলছে যে এই সরকার নাকি হোমোসেক্সুয়ালিটি অনেক কিছুকে মানে অনুমোদন দিয়ে দিচ্ছে আর কি। তো এটার জন্য দেখো এই যে লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন সবকিছু মিলে সম্প্রতি বাংলাদেশ সরকার একটা অরেঞ্জ বন্ড ইস্যু করে। এই অরেঞ্জ বন্ডকে নিয়ে অনেক সমালোচনার শিকার হয় তারা। আচ্ছা, ঠিক আছে, তো এখানে তোমার কিছু সাম্প্রতিক সংখ্যা বিন্যাস দেওয়া আছে, এগুলা অত বেশি গুরুত্বপূর্ণ না। মন চাইলে দেখতে পারো যে দেশে প্রথমবারের মতো রাজশাহী জেলার 2টা জলাভূমি নির্ভর পানি অভয়ারণ্য ঘোষণা করছে। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। দেশে আন্তর্জাতিক বিমানবন্দর এখন আছে 3টা, চতুর্থ হবে তোমার হচ্ছে কক্সবাজারে। ওকে, ঠিক আছে, এগুলো ওখানে দেওয়া আছে সংখ্যা ভিত্তিক। এলিফ্যান্ট ডিপ্লোমেসি। এলিফ্যান্ট ডিপ্লোমেসি কি? মিয়ানমার রাশিয়াকে 6টা হাতি উপহার দিয়ে রাশিয়ার সাথে এলিফ্যান্ট ডিপ্লোমেসি সম্পর্ক স্থাপন করেছে। ঠিক আছে, 4 মার্চ 2025 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হাইং মস্কোতে বৈঠকটা করে, এবং বৈঠকটা করে তখন তাকে 6টা হাতি গিফট করার মাধ্যমে এলিফ্যান্ট ডিপ্লোমেসি। তোমার জাস্ট এত কিছু লাগবে না, তোমার প্রশ্ন আসবে হচ্ছে এলিফ্যান্ট ডিপ্লোমেসি নিচের কোন 2টা দেশের মধ্যে সংঘটিত হয়? কোন 2টা দেশের মধ্যে? মিয়ানমার এবং রাশিয়া। ঠিক আছে, জাস্ট এইটুকু এখান থেকে লাগবে। আচ্ছা, এখন তো কিছু রিপোর্ট সমীক্ষা দেওয়া আছে। এই রিপোর্ট সমীক্ষার মধ্যে দেখো বাংলাদেশ মানে কোন দেশের অবস্থান কত পার্সেন্ট, এগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তোমাদের মন চাইলে একবার করে রিডিং পড়তে পারো, এগুলো আসার মতো কোনো প্রশ্ন না। ঠিক আছে, ওকে, এগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। এখন শিল্প বাণিজ্য, এটাও খুবই কম ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে রাফলি একটা প্রশ্ন তোমার যদি কপাল খারাপ থেকে চলে আসার মতো আর কি, আসার মতো কোনো না। এখানে দেখতে পারো যে বাংলাদেশে এককভাবে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয় কোথায়? ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের 28টা দেশের মধ্যে তোমার এককভাবে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়। বা যদি আমি দেশ হিসেবে বলি, দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয় তোমার যুক্তরাষ্ট্রের মধ্যে। ঠিক আছে, দেখো যে তবে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। জাস্ট এইটুকু এখান থেকে দেখলেই হবে। আমাদের সবচেয়ে বড় সার কারখানা, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা অলরেডি অর্থনৈতিক রসায়নের মধ্যে বড়। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা দেখতে পারো বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি। আমরা জানি আমাদের গ্রামে কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর নিলে শোনা যাবে যে সে হচ্ছে মিডল ইস্টের মধ্যে শিফট হয়ে গেছে। মানে 4র্থ নাম্বারটা কক্সবাজার হবে, এখনো অনুমোদন দেয় নাই। ঠিক আছে, অনুমোদন দেয় নাই, হবে বলে একটা একটা আছে আর কি, হইলে তারপর তোমার শিখবে, এখন লাগবে না। ঠিক আছে, এই জন্য বলছিলাম এগুলো খুবই আনইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখবা যে কিছু জিজ্ঞেস করলে শুনবা যে ও তো সৌদি আরবে থাকে। সৌদি আরবে কি করে? লেবারের কাজ করে। জনশক্তি রপ্তানি করা সবচেয়ে বেশি কোথায়? সৌদি আরবে। সবচেয়ে বেশি রেমিটেন্সও পায় এই যে ইউএই, কারণ দেখবা যে ওই যে বললাম গ্রামের বেশিরভাগ মানুষই দেখবা বিদেশে থাকে, মানে এই দুবাই বলো, বাহরাইন বলো, কুয়েত বলো, ওমান বলো, এসব জায়গার মধ্যে লেবারে কাজ টাজ করে আর কি। যাই হোক, এগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আসার মতো না। আচ্ছা, এটা দেখতে পারো পণ্যের দিক থেকে সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে ভারত থেকে, বাট যদি তুমি টাকা হিসাবে হিসাব করো তাহলে সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ওকে, যেগুলো আমরা স্কিপ করতে পারি চাইলে। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমাদের অত বেশি লাগবে না, আমরা চাইলেই স্কিপ করতে পারি। ওকে, স্কিপ করলাম আমরা। এখন চলেছে বাংলাদেশের সংবিধান। এই সংবিধান টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সংবিধানে বিভিন্ন ধরনের মানে ধরো যেই সরকারি ক্ষমতায় আসে সেই সংবিধানকে নিজের মতো করে একটু এডিট করে সংবিধান অনুযায়ী নিজেকে আরো বেশি মানে তার শাসনটাকে আরো বেশি স্থায়ী করতে চায়। ঠিক আছে, দেখো এখানে আমরা ফার্স্টেই পাচ্ছি জুলাই, 1 মিনিট, জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা। ঠিক আছে, তো জুলাইয়ের জন্য অনেকগুলো অনুষ্ঠানমালা করা হয়। তো এটা কবে শুরু হয়? মানে জুলাই আমরা জানি যে ওই গত বছরের স্মৃতিতে এই বছরও ঠিক 1 জুলাই থেকে জুলাইয়ের এই অনুষ্ঠানগুলো শুরু হয়, 5 আগস্ট পর্যন্ত চলে। ঠিক আছে, এর কমিটির সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ওকে, এখন এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের উপর একটা মুভি বানানো হয়। মুভিটার নাম কি? শ্রাবণ বিদ্রোহ। মুভিটার নাম কি? শ্রাবণ বিদ্রোহ। এটা কারা বানায়? বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আন্ডারে এই মুভিটা বানানো হয়। ঠিক আছে, শ্রাবণ বিদ্রোহ। ওকে, শ্রাবণ বিদ্রোহ। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যে পোস্টার ডিজাইনার কে ছিলেন? শিল্পী দেবাশিস চক্রবর্তী। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, জুলাই আন্দোলন রিলেটেড প্রত্যেকটা ইনফরমেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো 7 জুলাই july4ever.org নামে একটা ওয়েবসাইট চালু হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো 36 জুলাই উদযাপন। আমরা জানি 36 জুলাই বলতে আমরা মিলি 5 আগস্ট থেকে 36 জুলাই বুঝাই। যাই হোক, এটা উদযাপন করে কারা? আয়োজক হচ্ছে তোমার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটাতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা ওগুলো দেখলাম, জুলাই গণ অভ্যুত্থানের জন্য কিছু অনুষ্ঠান করা হয়। ওকে,
এ দেখো জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রটা সেই অনুষ্ঠানের মধ্যে পাঠ করা হয় আর কি। ওকে, পাঠ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই 5 আগস্টে পাঠ করা হয় কোথায়? মানিক মিয়া এভিনিউতে। মানিক মিয়া এভিনিউ মানে হচ্ছে তোমার ওই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে পাঠ করা হয়। আচ্ছা, ওই অনুষ্ঠানের মূল থিম কি ছিল? উপনিবেশ বিরোধী লড়াই, বাকশাল নামক একনায়কতন্ত্র, 7 নভেম্বর, এগুলো সবকিছু মিলায় উনি হচ্ছে ওই ইয়ার মধ্যে ইন্ট্রোডাকশন দেয় বা বক্তৃতা দেয় আর কি। আচ্ছা আচ্ছা, ঘোষণাপত্রের দফা কয়টা ছিল? এটা খুবই ইম্পর্টেন্ট। ঘোষণাপত্র তোমার দফা ছিল হচ্ছে 28টা, অঙ্গীকার ছিল 6টা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জুলাই ঘোষণাপত্রের মধ্যে দফা কয়টা ছিল? 28 দফা। অঙ্গীকার পত্র কয়টা ছিল? 6টা। কয়টা ছিল? 6টা। ঠিক আছে, ঠিক আছে। আটকাচ্ছে কি? আমার তো আটকাচ্ছে না যে। আমার এখানে না 3 জায়গায় ক্লাস চালাচ্ছি আমি, যা কনফার্ম থাকি যে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা দেখো, বিদ্যমান সংবিধানে 106 নং অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ইউনুসের নেতৃত্বে 8 আগস্ট তোমার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত। এগুলো আমরা মোটামুটি গত বছরের ইয়া থেকেই জানি। আচ্ছা যাক, দেখো জুলাই ঘোষণাপত্র জুলাই সনদের মধ্যে একটু পার্থক্য দেওয়া আছে, এগুলো তোমার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। জুলাই জাতীয় সনদের প্রথমাংশ, সনদের পটভূমি, এগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। সংবিধানের পঞ্চদশ সংশোধনী, এটা দেখতে পারো তুমি চাইলে। এই যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও ষোড়শ মানে 15 নম্বর এবং 16 নম্বর সংশোধনী, এই 15 নম্বর সংশোধনীকে আংশিক অবৈধ ঘোষণা করা হয় কবে? 2024 সালের 17 ডিসেম্বর। 2024 সালের 17 ডিসেম্বর, যেটা পাশ হয়েছিল 2011 সালে 30 জুন। ওকে, তারপরে দেখো ষোড়শ সংশোধনী উদ্দেশ্য প্রণীত ভাবে একটা আইন, সেটা হচ্ছে তোমার দেখো কবে? পর্যবেক্ষণের জন্য আপিল বিভাগ 5 জুন 2025 দিছে, ওটা এখনো কার্যকর ভাবে আসে নাই। আমাদের জন্য এগুলো অত বেশি লাগবে না। আচ্ছা, এখন দেখো চলে আসে আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা। মেইনলি রাজনৈতিক ব্যবস্থা সরকার ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছি, যে জুলাইয়ের পরে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে এখন বর্তমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের মধ্যে কারা কারা আসীন হয়ে আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের জন্য এখন জানতে হবে। ওকে, হ্যাঁ, অল ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে জানানোর জন্য। আচ্ছা, তো এখানে তোমার সেই ঘটনা প্রবাহগুলো লেখা আছে। 5 আগস্ট ওই যে ওয়াকারুজ্জামানের কাছে ক্ষমতা দিয়ে হচ্ছে শেখ হাসিনা পালায় যায়। আচ্ছা, 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করে, এগুলো আমরা জানি। এগুলো অন্তর্বর্তী সরকারের মধ্যে কারা কারা ছিল তোমরা গত বছর থেকেই পড়ে আসতেছে, এগুলো আমি আশা করি তোমরা জানবা, এগুলো আলাদা করে পড়লাম না, ঠিক আছে? আচ্ছা, এখন সাংবিধানিক পদ টদ নিয়ে এখানে কিছু আছে যে অ্যাটর্নি জেনারেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু এই বছর নির্বাচন আছে। অ্যাটর্নি জেনারেল কে? জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, ঠিক আছে? আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনার কে? এ এম এম নাসির উদ্দিন, ঠিক আছে? ওকে, স্পিকার, এখনো স্পিকার, কোনো স্পিকার নাই, যেটা কোনো সংসদ হয়ও না আমাদের। তারপর বিভিন্ন বাহিনী প্রধান প্রধান এখানে সবকিছু দেওয়া আছে, এখানে তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো। বিভিন্ন বাহিনী প্রধানগুলো আসলেও আসতে পারে, কখনো আসে না মেডিকেল ভর্তি পরীক্ষা ইউজুয়ালি, বাট স্টিল তুমি একবার জেনে গেলা আর কি, ঠিক আছে? একবার জেনে গেলা, তাহলে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? ওকে ওকে, দেখো এই যে এগুলা, এটা দেখতে পারো, যদি এটা আসার মতো কিছু না, বাট স্টিল বাংলাদেশের জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক সহ নির্বাচন কমিশনের নিবন্ধন, ইসির নিবন্ধন ফিরে পায় কবে? 24 জুন 2025 সালে, যে নিবন্ধনটা বাতিল করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন দেখো বাংলাদেশের কিছু জাতীয় অর্জন, জাতীয় অর্জনের মধ্যে এটা আমরা একটু পরে আবার পড়বো যখন আমরা পদক পুরস্কার সম্মাননা পড়বো, তাও এখান থেকে এবার পড়ে যাই যে 38তম কান ফেস্টিভ্যাল, কান মুভি ফেস্টিভ্যাল যেটা হয়, সেখানে বাংলাদেশের একটা সিনেমা আলী, এই আলীটা হচ্ছে আদনান আল রাজীবের তৈরি করা, ওখানে স্পেশাল মেনশন পাইছে, কোনো পুরস্কার পায়নি বাট অ্যাটলিস্ট নমিনেশনের মধ্যে গেছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় কিছু একটা, ঠিক আছে? সেটা আমরা এখান থেকে দেখবো। ওকে, এরপর দেখো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা পুরা চ্যাপ্টার দেওয়া আছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমি বারবার বলছি, জুলাই গণ অভ্যুত্থান টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু গতবার প্রশ্ন আসছে। তো দেখো গতবার কি আসছিল, এই যে 16 জুলাই আবু সাইদ নিহত হয়, এটাই গতবার প্রশ্ন আসছে। তো এখানে একটা সিরিয়াল বাই দেওয়া আছে কোন দিন কি কি হয়েছে, এই যে 18 জুলাই মীর মুগ্ধ মারা যায়, ঠিক আছে? তারপরে দেখো 23 জুলাই কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওখানে সবকিছু ঘটনার প্রভাব দেওয়া আছে। সো এখানে ঘটনাগুলো তোমরা মোটামুটি আগে থেকেই জানছো। বাংলাদেশ 2.0, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 2 দিবস, একটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 5 আগস্ট, একটা হচ্ছে জুলাই শহীদ দিবস, শহীদ দিবস হচ্ছে তোমার 16 জুলাই, কারণ ওই দিন প্রথম শহীদ বা আবু সাইদ মারা যায়, ঠিক আছে? 5 আগস্ট আমরা জানি হাসিনা পালাইছে। ওকে, এখান থেকে আর কিছু অত বেশি গুরুত্বপূর্ণ না, এটা দেখতে পারো যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ ছিল হচ্ছে নাইমা সুলতানা, প্রথম শিশু হচ্ছে মোহাম্মদ সিয়াম, এবং সর্বকনিষ্ঠ বললে সবচেয়ে ছোট ছিল আব্দুল আহাদ, ঠিক আছে? যাত্রাবাড়িয়াতে মারা যায়। ওকে, এটা দেখতে পারো যে 14 জুলাই জুলাই উইমেন্স ডে পালিত হয়, তাহলে জুলাই উইমেন্স ডে কবে? 14 জুলাই, ঠিক আছে?
আচ্ছা, তারপর এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ বা জুলাই শহীদদের স্মরণে 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়। তো দেখো দেশে প্রথম জুলাইটা মানে স্মৃতিস্তম্ভ কোথায় নির্মিত হয়? নারায়ণগঞ্জে। কবে? তোমার ওই 14 জুলাই 2025। তাহলে 14 জুলাই নিয়ে দুটা জিনিস জানলাম। 14 জুলাই হচ্ছে তোমার জুলাই উইমেন্স ডে, সেকেন্ড 14 জুলাইতে মানে নারায়ণগঞ্জে এই জুলাই শহীদদের স্মরণে প্রথম তোমার স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, ওই স্মৃতিস্তম্ভের মধ্যে খোদাই করে ওখানে যে গুরুত্বপূর্ণ স্লোগান গুলো ছিল ওগুলা লিখাই দেয়। আরো 1 ঘন্টার মতো লাগবে, আরো 1 ঘন্টার মতো লাগবে। আমি মেন্টালি প্রিপেয়ার হয়েছে 2 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য, কারণ এই ক্লাসটা না খুবই গুরুত্বপূর্ণ। এক ক্লাসের মধ্যে তোমাকে পুরা রিসেন্ট টপিক পড়াই দিচ্ছি, আর কিচ্ছু। তুমি যদি ক্লাসে একটু মনোযোগ দিয়ে শুনো, করো, স্ক্রিনশট গুলো নাও, বাসায় একবার রিডিং পড়ো, আর রিসেন্ট জিকে মাথা ঘামাইতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই নকশাকার কে ছিলেন? শিল্পী আব্দুল হালিম চঞ্চল। ঠিক আছে? শিল্পী আব্দুল হালিম চঞ্চল ছিলেন এই নকশাকার। এখন দেখো গণমিনার, গণমিনার জিনিসটা কি? এই যে গণমিনার, ঢাকার বিজয় সরণিতে এই গণমিনারটা নির্মিত হবে। ঠিক আছে? ঢাকার, আরে ভাই এক মিনিট, ঢাকার বিজয় সরণিতে গণমিনার নির্মিত হবে। জুলাই অভ্যুত্থানে জাতিসংঘ স্বীকৃত 1400 শহীদের নাম ও পরিচিতি অনুযায়ী এই গণমিনারে খোদাই করে সংরক্ষণ করা হবে। ঠিক আছে? তাহলে তোমার প্রশ্ন আসবে এই গণমিনারটা কোথায় নির্মিত হবে? তোমার ঢাকার বিজয় সরণিতে। আচ্ছা, এবার আবু সাইদ দিবস, এগুলো মোটামুটি আমরা জানি। পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ কোথায় তৈরি করা হয়? অদম্য 24 নামে। সেটা কোথায়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তাহলে দেখো প্রশ্ন দুই ভাবে আসতে পারে। এক হচ্ছে জুলাই শহীদদের স্মরণে পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভটির নাম কি? নাম হচ্ছে অদম্য 24। কোথায় নির্মাণ করা হয়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো জুলাই 36 গেট, এটা কোথায় আছে? সিলেট কৃষি ইউনিভার্সিটি। ওইটার প্রধান ফটকটাকে নামকরণ বা চেঞ্জ করে তারা নাম দেয় কি? জুলাই 36 গেট। ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো আবু সাইদকে নিয়ে একটা মুভি বানানো হয়। মুভিটার নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট, মানে আমাকে গুলি করো, আমি আমার বুক উন্মুক্ত করে রেখেছি। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে ফ্যাসিবাদ নিয়ে অনেক কিছু দিচ্ছে, আমাদের এত কিছু লাগবে না, আমরা স্কিপ করে যাবো এখান থেকে। ওকে, এটা ইম্পর্টেন্ট যে জুলাই শহীদ স্মৃতি ভবন, জুলাই শহীদ স্মৃতি ভবন ঢাকা ইউনিভার্সিটির শেখ মুজিবুর রহমান হলের 1008 শিক্ষার্থীর জন্য নবনির্মিত যে 11 তলা ভবনটা ছিল, এই ভবনটার নাম চেঞ্জ করে তারা নাম দিছে জুলাই শহীদ স্মৃতি ভবন। ঠিক আছে? উক্ত ভবনে জুলাই সেন্টার স্থাপিত হয়। এগুলা কিন্তু সবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ওকে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে তোমাকে জেনজি নিয়ে একটু বলছে। তারপর দেখো জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এই বইটা লেখককে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব হয়ে তিনি একটা বই লিখে, যেহেতু আসিফ মাহমুদ লিখছে সেহেতু এই বইটা তুমি বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা বই, মাতৃভূমি অথবা মৃত্যু। ঠিক আছে? আচ্ছা, জুলাই ওয়ারিয়ার্স, এগুলো মোটামুটি জানি। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি, ওই শহীদ পরিবারদেরকে সাহায্য সহযোগিতার জন্য একটা গঠন করা হয়। আচ্ছা, তারপর শহীদ মীর মুগ্ধ তরুণ, সেটা কোথায় গঠন করা হয়? খুলনা ইউনিভার্সিটি, কারণ তিনি খুলনা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ছিলেন। তো এই জন্য তাকে তার স্মৃতি রক্ষার্থে এটা তৈরি করা হয়। ঠিক আছে? তারপর দেখো জুলাই আপরাইজিং.com, এটা তোমার জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত একটা ওয়েবসাইট চালু করা হয়, যেখানে তুমি যদি যাও ওই ওই ওয়েবসাইটের মধ্যে গেলে একদম ডিটেলসে ঘটনা প্রবাহ পাবা, কোন দিন কোন জায়গায় জায়গায় কি কি পরিমাণ হামলা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপর দেখো মেরিলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড লাভ করে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে যে নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়? মেডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। ঠিক আছে? তোমার তোমার আমার মতো আজারে নাকি? ওদের অনেক টাইম আছে, ওরা সব টাইম প্রোডাক্টিভ ভাবে ইউজ করে, বুঝছো? আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে বর্ষসেরা দেশ, 2024 সালে বর্ষসেরা দেশ হচ্ছে বাংলাদেশ, এবং দ্বিতীয় তোমার সিরিয়া। ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্ট অনুযায়ী এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কেমনে কেমনে কোনো কোনো সেক্টরে বাংলাদেশ আসলে আগায় যায়, বুঝছো? আচ্ছা, এবারে দেখো দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, মানে বিজয়ের যে চিত্রটা, পরিচয়। আচ্ছা, জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি তরুণ শিল্পীদের আঁকা লেখায় ঢাকা গ্রাফিতি রাজধানী হিসেবে পরিচিতি পায়। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন গ্রাফিতি নিয়ে এখানে কিছু কিছু জিনিস বলা আছে, যত কিছু লাগবে এটা দেখতে পারো। জুলাই শহীদদের স্মৃতি ফাউন্ডেশন ফ্রিডম জাস্টিস এন্ড আ নিউ বিগিনিং, এটা চালু হয় কবে? তোমার 10 সেপ্টেম্বর 2024 সালে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি দেখতে পারো হচ্ছে এই যে টাইম 100 নেক্সট 2024, এই সাময়িকী টাইমের লিডার্স ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হন আমাদের নাহিদ ইসলাম। ঠিক আছে? যে এখন বর্তমানে রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, যাই হোক। ওকে, তারপর এখান থেকে তোমার লাগবে হচ্ছে আহ এই যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাত সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করে হচ্ছে 3 সেপ্টেম্বর 2024। দেখতে পারো তুমি চাইলে। তারপরে দেখো জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, এটা কোথায়? আগে শেখ হাসিনার বাসভবন যেখানে ছিল ওই জায়গায় এখন তোমার জুলাইয়ের জন্য স্মৃতি জাদুঘর স্থাপন করেছে, শেরেবাংলা নগর, ঢাকা, গণভবন যেখানে আগে ছিল আর কি। এরপরে দেখো শহীদ আবরার ফাহাদ, মানে আমরা জানি আবরার ফাহাদকে নিয়ে মানে সেটা উজ্জ্বল নক্ষত্র ছিল। সে জাস্ট সরকারের একটা চুক্তির মানে সে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের হচ্ছে সমালোচনা করতো। এরপরে কি তাকে শিবির ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আচ্ছা, তো ওই হত্যাকারীদের কোনো বিচার হয় না আলটিমেটলি। তো দেখো তার জন্য হচ্ছে একটা আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ তৈরি করা হয়। 8টা স্তম্ভ প্রথমে তৈরি করা তোমার 2020 সালের 7ই অক্টোবর, কিন্তু এটা তখন উদ্বোধন করতে পারেনি কারণ তাকে তো দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী মনে করা হতো। তো এরপর এটা উদ্বোধন করা হয় কবে? এই 2025 সালে 7ই অক্টোবর। ঠিক আছে, এটা কোথায় আছে? ওই ভুয়েট ঢাকা ইউনিভার্সিটি যে মোড়টা আছে পলাশীর মোড়, এই পলাশীর মোড়ের মধ্যে এটা স্থাপন করে। এখানে তোমাকে ওই 8টা স্তম্ভের মানে মেইনলি 8টা স্তম্ভ কি কি প্রেক্ষিতে তৈরি করছে। এই আমাদের আবরার ফাহাদ সে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, মানবিক মর্যাদা, দেশের শিল্প, কৃষি, নদ, বন্দর এগুলো সবকিছু রক্ষা নিয়ে কথা বলতো, সাংস্কৃতিক স্বাধীনতা, সবকিছু মিলে ওই 8টা স্তম্ভ সাজানো হয়েছে। স্তম্ভের মধ্যে খোদাই করে রাখা আছে একটা অমর উক্তি, আমরা এটার সাথে সবাই হয়তো পরিচিত, সেটা হচ্ছে অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে। তো এটা তার ওই স্তম্ভের মধ্যে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সাফল্য কর্ম আছে। তিনি 3-0 তত্ত্ব দিয়ে খুবই ফেমাস। তার 3-0 তত্ত্বটা, তো তার 3-0 তত্ত্বটা তিনি প্রথম 2024 সালে 33তম প্যারিস অলিম্পিকে 3-0 এই তত্ত্বটা প্রদান করে। 3-0 বলতে তিনি আসলে কি বোঝাচ্ছেন? 3টা জিরো কি? 0 পভার্টি, কোনো ধরনের কোনো দারিদ্র্য থাকবে না, 0 আনএমপ্লয়মেন্ট, কোনো ধরনের কোনো বেকারত্ব থাকবে না, শূন্য বেকারত্ব, এবং 0 নেট কার্বন ইমিশন, মানে কি কোনো ধরনের কোনো কার্বন ইমিশন থাকবে না, কারণ আমরা জানি কার্বন ইমিশনের কারণে এই মানে গ্লোবাল ওয়ার্মিং বলো বা সবকিছু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো এই 3-0 তত্ত্বটা নিয়েই তিনি অনেক ফেমাস। তার কিছু গ্রন্থ আছে, ফেমাস ফেমাস গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোর নাম একটু দেখবা। Three Farmers of Zobra, Banker to the Poor, Creating a World Without Poverty, Building Social Business, A World of 3 Zeros, Super Happiness, Muhammad Sallallahu Alaihi Wasallam, An Exemplar of Love, Humanity and Compassion। ঠিক আছে, আচ্ছা তার উপাধিগুলো দেখতে পারি। তাকে হচ্ছে যুক্তরাজ্যের ভিত্তিক বিজ্ঞান বিষয়ের সাময়িকী নেচার ম্যাগাজিন তাকে রেভলিউশনারি ইকোনমিস্ট বর্ষের 10 ব্যক্তি তালিকা অন্তর্ভুক্ত করে। মার্কিন সাময়িকী টাইম হচ্ছে তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তির মধ্যে তালিকাভুক্ত করে। ঠিক আছে, কেন ভাই শেখ হাসিনা নাকি কম পড়া লাগতো নাকি? এই শেখ হাসিনা তোমার ভ্যাকসিন হিরো, অমুক, তাকে গাভি এই বানাইছে সেই বানাইছে, শেখ হাসিনা এই করছে সেই করছে। বিশ্বাস করো শেখ হাসিনা সম্পর্কে যত বেশি জানা লাগতো ওনার সম্পর্কে তার থেকে কমই জানা লাগছে। তা ওনারটা থাকে না একদম লজিক্যাল কিছু, পড়লে ভাল লাগে যে হ্যাঁ আমার দেশের মধ্যে একটা জেম আছে। শেখ হাসিনা আজে বাজে জিনিস ভাই, থাক কিছু না বলি। আচ্ছা তো দেখো এখানে তোমার হচ্ছে রিসেন্ট বলতে 2023 হয়ে গেছে, বাট স্টিল বাংলাদেশ সম্পূর্ণভাবে তোমার রোগ মুক্ত হয় দুইটা সেগমেন্টে। একটা তোমার হচ্ছে ফাইলেট হচ্ছে কালাজ্বর, যদি এটা 2023 সালে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট স্টিল এগুলো একটু তোমরা পড়ে রাখার ট্রাই করবা। ঠিক আছে, তাহলে দেখো বাংলাদেশ মুক্ত হয় যে ফাইলেরিয়া মুক্ত বা গোদ মুক্ত হয় 13 মে 2023-এ, এবং কালাজ্বর মুক্ত হয় 31 অক্টোবর 2023। ঠিক আছে, আচ্ছা এখন দেখো জুলাই গণহত্যা নিয়ে কিছু অপরাধ ট্রাইব্যুনাল আছে। এখন তোমরা আমাকে কমেন্টের মধ্যে লিখবা সবাই গিয়ে যে শেখ হাসিনা ফাঁসি কার্যকর হয় কবে। ঠিক আছে, আমি এগুলো পড়ালাম না। দেখো দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কে ছিলেন? নজরুল ইসলাম চৌধুরী। তোমরা আমাকে নিচের মধ্যে কমেন্টের মধ্যে বলবা যে শেখ হাসিনা ফাঁসি কার্যকর হয় কবে, এগুলো আর আমি তোমাদেরকে পড়ালাম না। ঠিক আছে, আচ্ছা দেখো জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন কি ছিল? মিশনের প্রতিবেদন ছিল হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে OHCHR হাই কমিশনার, এই ট্যুরকে জাতিসংঘের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মধ্যে তারপর তিনি দেখেন যেখানে আসলে হচ্ছে গণহত্যা চালানো হয়। ঠিক আছে, এই দেখুন এই যে জাতিসংঘ উপস্থাপন করে 5 মার্চ 2025 সালে। ঠিক আছে, ওকে এখান থেকে এখন চলে আসে আমরা ক্রীড়া মানে খেলাধুলা রিলেটেড তোমার সাম্প্রতিক ইনফরমেশনের মধ্যে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যারা এখানে ছেলেরা আছো, ছেলেরা বেশি ইনফরমেশন রাখে খেলাধুলা সম্পর্কে, ওদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। তো দেখো আমরা যেগুলো লাগবে খুবই গুরুত্বপূর্ণ সেখানে যাই। ফার্স্টে মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব 16 বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। ঠিক আছে, 15 জুন 2025-এ। ওকে, এরপরে প্রথমবারের মতো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করে হচ্ছে বাংলাদেশের প্রমিলা ফুটবল দল। তারা মিয়ানমারকে হারিয়ে এই যোগ্যতাটা অর্জন করে। ঠিক আছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কবে? 2 জুলাই 2025-এ। এরপরে দেখো এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট স্টিল দেখতে পারো যে এই যে
সিঙ্গাপুর অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির মধ্যে দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে আব্দুর রহমান আলিফ হচ্ছে সেকেন্ড বাংলাদেশি হিসেবে একটা গোল্ড পায়, ঠিক আছে। আচ্ছা, গ্রেগ থেকে মিরাজ দেখো 30 এপ্রিল 2025 টেস্ট ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে একই সিরিজে সেঞ্চুরিও করে এবং ম্যাচে 10 উইকেট লাভ করেছে মেহেদী হাসান মিরাজ। সো এটা একটু দেখে রাখবা স্কোর টোটাল যা আছে। আচ্ছা, এরপর দেখো 38তম জাতীয় অ্যাথলেটিক্স এর মধ্যে এত কিছু লাগবে না, সবচেয়ে দেখবা হচ্ছে সবচেয়ে দ্রুততম মানব, বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী, দুজনে বাংলাদেশ নেভির। দ্রুততম মানব হচ্ছে ইসমাইল এবং দ্রুততম মানবী হচ্ছে শিরিন আক্তার, ঠিক আছে। ওকে, এরপরে দেখো বাংলাদেশের ক্রিকেটের 3 ফরম্যাটে নতুন 3টা অধিনায়ক। 3 ফরম্যাট বলতে হচ্ছে ওডিআই, আর হচ্ছে টি20, তারপরে তোমার টেস্ট সিরিজ। এর মধ্যে মানে বর্তমান অধিনায়কের নাম কি, জাস্ট অধিনায়কের নামগুলো মুখস্থ করে ফেলবা। তাহলে ওডিআই এর অধিনায়ক হচ্ছে তোমার ওই যে মেহেদী হাসান মিরাজ, টি20 হচ্ছে লিটন কুমার দাস এবং তোমার টেস্টের হচ্ছে নাজমুল হোসেন শান্ত, সরি। আচ্ছা, ম্যারেজ ডেটা কবে সেটা বলো, ম্যারেজ ডে লাগাইছে। আচ্ছা, তো দেখো এখন তোমার হচ্ছে নাজমুল হাসান শান্তর যত কীর্তি, মেইনলি একটা লাইনকে অনেক বেশি এলাবোরেট করছে। তিনি বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ যেটা 21 জুন 2025 হয়, সেখানে তিনি প্রথম বাংলাদেশ হিসেবে 2বার টেস্টের 2 ইনিংসের মধ্যে সেঞ্চুরি করে। এখানে এটা বারবার বলছে, ঠিক আছে। তাহলে তিনি প্রথম বাংলাদেশ হিসেবে 2বার টেস্টের 2 ইনিংসের মধ্যে সেঞ্চুরি করে। কবে? বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ 21 জুন 2025-এ, ঠিক আছে। আচ্ছা, ওকে, এই দেখো যে মাত্র 16তম অধিনায়ক হিসেবে তিনি এই কীর্তি করে, 15তম ব্যাটার হিসেবে এই কীর্তি করে, সবকিছু একই জিনিসই বোঝায় আর কি। আচ্ছা দেখো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইকরামুল হাসান শাকিলের সি টু সামিট সমুদ্র থেকে সিংহ, মানে তিনি হচ্ছে মেইনলি তোমার কক্সবাজার যে ইনানি বিচ আছে, ইনানি বিচ থেকে সাইকেল চালায় 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 কোথায় যায়, এই যে দেখো, এই যে কক্সবাজার ইনানি বিচ থেকে যাত্রা শুরু করে, এরপর তিনি হচ্ছে এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছায় হেঁটে আর কি, ঠিক আছে। তাহলে দেখো সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে মাত্র 84 দিনে সমুদ্র পৃষ্ঠ থেকে পদযাত্রা করে, মানে সরি আমি সাইকেল বলতেছি, তিনি হচ্ছে পায়ের মধ্যে যাত্রা করে তিনি হচ্ছে পৌঁছায় সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করে, ঠিক আছে, বিশ্ব রেকর্ড করে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট স্টিল 37 বছর পর ইংলিশ চ্যানেল পার দিয়ে, ইংলিশ চ্যানেল আপনাদেরকে যখন আমি ইন্টারন্যাশনাল ক্লাস নিয়েছিলাম তখন ইংলিশ চ্যানেল বুঝাইছে আমার মনে আছে। যাই হোক, তো দেখো এই ইংলিশ চ্যানেল পার দিয়ে 2 সাঁতারু নাজমুল হক এবং মাহফুজুর রহমান তারা হচ্ছে ইংলিশ চ্যানেলটাকে পার করে কবে? এই 29 জুলাই 2025-এ। জাস্ট নাম দেখে চলে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা দেখতে পারো যে স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেয় কে? তোমার মোশাররফ হোসেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখান থেকে বাকি কিছু জাস্ট রিডিং পড়বা, অত বেশি গুরুত্বপূর্ণ না। এটা দেখতে পারো যে বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছে হাভিয়ার কাবরেরা। বাফুফে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হয় হচ্ছে তোমার এই বছরই 7 মার্চ 2025-এ, নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল। এবং বাফুফের বর্তমান সভাপতি কে? তাবিত আউয়াল। কে? তাবিত আউয়াল। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের নতুন আন্তর্জাতিক মাস্টার নীর মনন রেজা নীর, এটা হচ্ছে হাঙ্গেরি বুদাপেস্টে চলমান গ্র্যান্ড মাস্টার এই প্রতিযোগিতায়, লাগবে না, অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তারপর বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণী ক্রিকেটে প্রথম ও দ্রুততম সেঞ্চুরিয়ান হচ্ছে নিগার সুলতানা জ্যোতি, এরা মোটামুটি আমরা নাম শুনছি ওনাদের, ঠিক আছে। তারপর বাংলাদেশের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি ও বিকেএসপি ফুটবল কোচ জয়া চাকমা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার মধ্যে বাংলাদেশের ক্রিকেটার নাহিদা আক্তার হচ্ছে সিলেক্টেড হয়, ওকে, ঠিক আছে। তারপরে 21তম ফিফা ক্লাব 2025 সালে অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ হচ্ছে তোমার ইউএসএ ছিল। উদ্বোধনী ম্যাচ কোথায় হয়? ইউএসএ ইন্টার মায়ামির মধ্যে হয় এবং আল আহলি মিশরের মধ্যে হয়, ঠিক আছে। 32টা দল এর মধ্যে পার্টিসিপেট করে, ঠিক আছে। এখান থেকে তোমার জানা লাগবে হচ্ছে, ওকে, হ্যাঁ, এই যে 32টা দল পার্টিসিপেট করে, এটুকু দেখলাম আমি এখান থেকে। আচ্ছা, কারা কারা পার্টিসিপেট, কারা বার্সেলোনা লাগবে না, বার্সেলোনা লিভারপুল এরা পার্টিসিপেট করতে পারেনি। আচ্ছা, এরপর দেখো 2026 সাল মানে নেক্সট ইয়ার কিন্তু আমাদের কোন ইয়ার? ফিফার ইয়ার, ঠিক আছে। নেক্সট ইয়ার ফিফা অনুষ্ঠিত হবে। নেক্সট ইয়ার ফিফা কোথায় কারা অনুষ্ঠিত করতেছে? 3টা দেশ, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত করছে। জাস্ট এখান থেকে ওইটুকু দেখবা। আচ্ছা, বাকি কিছু আমাদের জন্য লাগবে না, যদি মন চায় একবার রিডিং করে পড়ে যেতে পারো, বাট আসার সম্ভাবনা একটু কম যেহেতু নেক্সট ইয়ারের কাহিনী। ওকে, দেখো এই উদ্বোধনী ম্যাচ হবে 11 জুন 2026 সালে। অফিসিয়াল ক্যাম্পেইন হচ্ছে উই আর 26, 3টা দেশ মিলে করতেছে এই জন্য, ঠিক আছে। এখানে দেখো 2028 সালে অনেক কিছু দেওয়া আছে আর কি, নেক্সট যা হবে তোমাদের মন চাইলে একবার করে পড়তে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2025 সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কাকে দেওয়া হয়? দ্য গোট, লিওনেল মেসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে যুক্তরাষ্ট্রের বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল অফ ফ্রিডম মেডেল কাকে দেওয়া হয়? লিওনেল মেসিকে,
ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। ওকে, ওকে, ঠিক আছে। দেখো এরপরে সেরা টি-20 একাদশ দেখতে পারো 6 সেপ্টেম্বর 2025 ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকেট নাইট প্রকাশ করে এশিয়ার সর্বকালের সেরা টি-20 একাদশ, যেখানে বাংলাদেশ থেকে জায়গা পায় কেবলমাত্র সাকিব আল হাসান। খেলাই ভালো পারে লোকটা, মানবতা নাই আর কি। আচ্ছা দেখো এখানে তোমার কিছু মানে নেক্সট ইয়ার গুলোতে যেসব গেম গুলো হবে তার একটা আগাম বার্তা দেওয়া আছে, এটা একবার করে রিডিং করে চলে যাবে, আসার সম্ভাবনা কম, বাট স্টিল একবার করে জেনে যাবে, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, দেখো এখানেও স্ক্রিনশট নিয়ে রাখো। এগুলো হচ্ছে এই দেখো 24, 34, 27 এগুলোতে হবে। তো এগুলোতে তো রিসেন্ট হচ্ছে না, আমাদের জন্য লাগবে না। আমরা জাস্ট এটা দেখতে পাই, দেখো 2025 সালে নারী বিশ্বকাপ ক্রিকেট, এই যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হয় কবে, 30 সেপ্টেম্বর 2 নভেম্বর। জাস্ট আমরা এখান থেকে এইটুকু দেখতে পারি, বাকিটা স্ক্রিনশট, ঠিক আছে? ওকে, এই দেখো স্ক্রিনশট নিতে পারো। তারপরে এই যে 25 সালে যেটা হয়েছে এশিয়া কাপ ক্রিকেট টি-20 ফরম্যাটের মধ্যে স্বাগতিক দেশ হচ্ছে ভারত, আয়োজক হচ্ছে আরব আমিরাত, ঠিক আছে? আমি আর্জেন্টিনা কিনা, আচ্ছা না আমি কোনো দল না, দল সাপোর্ট করবো না কোনো। আমি ফুটবল কম বুঝি, এই জন্য আমার আসলে কোনো দল সাপোর্ট করা উচিত না। ব্যাপারটা হচ্ছে থাকে না কিছু বাই বর্ন, আমার বাপ হচ্ছে আর্জেন্টিনা একদম কট্টর সাপোর্টার, আমার পুরো ফ্যামিলি আর্জেন্টিনা সাপোর্টার। সো বাই বর্ন কিছু জন্মসূত্রে পাওয়া জিন হিসেবে হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হয়, বুঝছো? আচ্ছা এখন দেখো খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, পুরস্কার, পদক ও সম্মাননা, ঠিক আছে? এই টপিকটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও শুট করেছি, কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে, আচ্ছা আজকে আগে থেকে শুরু করার কারণ হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত, মানে থাকে না যে অনেকে ঘুমায় যাওয়ার টাইম হয়ে যায়, তো অনেকে থাকতে পারেন, এই জন্য অনেক রিকোয়েস্ট করছে আপু সন্ধ্যাবেলা ক্লাসটা নেওয়ার জন্য। যেহেতু আজকে লাস্ট ক্লাস তোমাদের, সেই জন্য আজকে সন্ধ্যাবেলা ক্লাসটা নেওয়া। যদি ফার্স্ট এন্ডিংটুকু মিস করো সমস্যা নেই, এই টপিকটা থেকে শুরু করতেছি, এই টপিকটা থেকে শুরু করে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? আচ্ছা দেখো পদক, পুরস্কার, সম্মাননা। দেখো ফার্স্ট আমরা পড়তেছি হচ্ছে স্বাধীনতা পুরস্কার এবং 21শে পদক নিয়ে। স্বাধীনতা পুরস্কার আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানসূচক খেতাব হচ্ছে স্বাধীনতা পুরস্কার। সেকেন্ড ক্যাটাগরিতে আসে 21শে পদক। তো স্বাধীনতা পুরস্কারের মধ্যে এই বছর 7 জন ব্যক্তি পায় এবং 21শে পদক হচ্ছে 17 জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান পায়, ঠিক আছে? আচ্ছা তো দেখো এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় তোমার 1977 সাল থেকে এবং 21শে পদক দেওয়া হয় কবে, 1976 সাল থেকে। ওকে, গেল আমাদের। এখন এই ক্যাটাগরির মধ্যে এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্বাধীনতা পুরস্কারটা। এর মধ্যে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে প্রতিবাদী তারুণ্য, এই ক্যাটাগরিতে মরণোত্তর দেওয়া হয় কাকে, আবরার ফাহাদকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে এইবার স্বাধীনতা পুরস্কার কাকে দেওয়া হয়, আবরার ফাহাদকে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে তুমি বাকিগুলো দেখতে পারো, দেখো সমাজ সেবার মধ্যে ব্র্যাকেট প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে দেওয়া হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে জামাল নজরুল ইসলামকে দেওয়া হয়। তারপরে দেখো একমাত্র ব্যক্তি হিসেবে বদরুদ্দিন উমর, তাকে জীবদ্দশায় এই পুরস্কারের জন্য মনোনীত মানে সম্মানিত করা হয়, কিন্তু সেই বছর সেই পুরস্কারটা নিবে না। এখন সে মারা যাওয়ার পর তার নামে যেহেতু পুরস্কারটা ছাপানো হয়ে গেছে, এটা আমাদের জাতীয় জাদুঘরে তার একটা কপি সংরক্ষিত আছে, ঠিক আছে? দেখো কি পরিমাণ সেলফ রেসপেক্ট লোক। আচ্ছা তো দেখো এই আবরার ফাহাদকে নিয়ে একটা মুভি বানানো হয়, রুম নাম্বার 2011, এটা ছিল আবরার ফাহাদের রুম নাম্বার, তাকে নিয়ে একটা মুভি বানানো হয়। জিসান আহমেদ, সে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র, সে হচ্ছে তার উপর একটা মুভি বানায়। মুভিটা প্রকাশ পায় হচ্ছে 2024 সালের 3 ডিসেম্বর, ঠিক আছে? আচ্ছা 21শে পদক নিয়ে, 21শে পদকে যেহেতু সেগমেন্ট অনেক বিশাল, এখানে তোমার কোনটা কোনটা লাগতেছে। ফার্স্ট হচ্ছে ক্রীড়ার ক্ষেত্রে, যেটা আমরা পড়ছি একটা দল, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল, এরা কিন্তু এবার 21শে পদক পায়, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার ক্ষেত্রে দেখতে পারো মইদুল হাসান, মূলধারা 71-এর রচয়িতা, তাকে দেওয়া হয়। এরপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মেহেদী হাসান খান অভ্রর জনক। এই মেহেদী হাসান খান ছিলেন হচ্ছে তোমার ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, মানে বেসিক্যালি তিনি হচ্ছেন ডক্টর মেহেদী হাসান খান। এই অভ্র আজকে আমাদের বাংলা লেখায় কতটা পরিমাণ সহজ করেছে, ঠিক আছে? এই অভ্র প্রতিষ্ঠাতা কিন্তু একজন ডক্টর। সো এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান এবং তার যে 3 সহযোগী ছিলেন তাদেরকেও 21শে পদক দেওয়া হয়। বাকিগুলো রিডিং পড়বা। এই দেখো সাংবাদিকতা মাহফুজুল্লাহকে মরণোত্তর দেওয়া হয়, এগুলো রিডিং, ঠিক আছে? ওকে, এই দেখো এখানে বিজ্ঞান ও প্রযুক্তিটা দেখতে পারো চাইলে, আরেকটা যে মরণোত্তর আজিজুর রহমানকে দেওয়া হয় ছুটির ঘন্টা এগুলোর জন্য। আচ্ছা সমাজসেবা ক্ষেত্রে মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে দেওয়া হয়, আলোকচিত্র ক্ষেত্রে ডক্টর নিয়াজ জামানকে, এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখো, রিডিং পড়বা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো
আন্তর্জাতিক মাতৃভাষা পদক, আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেখে বুঝছো কবে দেওয়া হবে? অবশ্যই 21শে ফেব্রুয়ারি দেওয়া হবে, ঠিক আছে? তাহলে 21শে ফেব্রুয়ারি 2025 দেওয়া হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা দেয়। আচ্ছা, এর মধ্যে দেখো ফার্স্ট আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পায় হচ্ছে ভাষা বিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর আহমেদ, তাকে দেওয়া হয়, ঠিক আছে? এরপর দেখো, এরপর হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দেওয়া হয় হচ্ছে ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার, তিনি বাংলাদেশ দূতাবাস প্যারিসে থাকে, তাকে হচ্ছে কি দেওয়া হয়? আন্তর্জাতিক পদকটা দেওয়া হয়, ঠিক আছে? ওকে, কেন দেওয়া হয়? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলীকে গুলাকে অনুবাদ করছে, ঠিক আছে? এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকরণের কারণে তাকে এটা দেওয়া হয়। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখো বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার মিলি তোমার 2024 সালেরটা, কিন্তু এটা ঘোষণা করা হয়েছে, মানে কারা কারা পাবে সেটা ঘোষণা করা হয় তোমার 2025 সালে 29শে জানুয়ারি, সেই জন্য এটা আমাদের জন্য পড়তে হচ্ছে প্যারা। যাই হোক, এখান থেকে যেটা যেটা পড়বা, অবশ্যই পড়বা হচ্ছে গবেষণাটা পড়বা মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানেরটা পড়বা রেজাউর রহমান, ঠিক আছে? বিজ্ঞানে পড়বা রেজাউর রহমান। ওকে, গেল আমাদের এটা। এখন দেখো বেগম রোকেয়া পদক, বেগম রোকেয়া পদকটা 2024 সালে, বাট 2024 সাল হলো আমাদের পড়তে, যেহেতু রিসেন্টলি এখনো দেয় নাই। দেখো এখানে আমরা কাকে পাচ্ছি, প্রথমে পাচ্ছি হচ্ছে রানী হামিদ খান, দাবা খেলা বাংলাদেশের কিংবদন্তি এবং দেশের প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক লেভেলে খেলা একজন দাবারু হচ্ছে এই রানী হামিদ খান, ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমার হচ্ছে শিরিন পারভিন হকেদার, নারী অধিকার কর্মী, অত বেশি ইম্পর্টেন্ট না। তাসলিমা আক্তারকে দেওয়া হয়, তিনি একজন ফটোগ্রাফার এবং শ্রম অধিকার কর্মী। আচ্ছা, এখন দেখো আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা এই বছর মারা যায়, তার মধ্যে ফার্স্ট আমরা পাচ্ছি হামিদুজ্জামান খানকে, মানুষের খুবই ফেমাস একজন ভাস্কর এবং চিত্রশিল্পী। তোমরা নিচের কমেন্টের মধ্যে যারা যারা আছো সবাই কমেন্টের মধ্যে হামিদুজ্জামান খানের একটা স্থাপত্যের নাম লিখে যাও, ঠিক আছে? তিনি 20 জুলাই 2025 ইন্তেকাল করেন। বদরুদ্দিন উমর, যাকে আমরা একটু আগে দেখলাম স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, তিনি মারা গেছেন, তাটা তো আমরা দেখলামই। এরপরে 3 গোয়েন্দা স্রষ্টা রকিব হাসান, রকিব হাসান তোমার হচ্ছে 15 অক্টোবর 2025 সালে মারা যায়। আমরা জানি, মানে আমাদের সবার ছোটবেলার সাথে এই 3 গোয়েন্দা একদম, আমি জানি না ম্যাক্সিমাম মানুষ হয়তো পড়ছে, আমি নিজে পড়ছি, তো ইট ওয়াজ আ স্যাড ডিমাইজ অফ হিম। এনিওয়েজ, তো তার কিছু জিনিস এখানে লেখা আছে। তার প্রথম প্রকাশিত বই ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা, ঠিক আছে? আচ্ছা, কিছু রোম হোসক সিরিজ ছিল, তার ব্যবহৃত ছদ্ম নামগুলা এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো নজরুল পুরস্কার, নজরুল পুরস্কার হচ্ছে কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার, তার জীবন সৃষ্টি সবকিছু নিয়ে গবেষণার ক্ষেত্রে দুইজন হচ্ছে এই পদক পায়, একটা হচ্ছে আনোয়ারুল হক, একটা হচ্ছে তোমার সঙ্গীত শিল্পী শবনম মুশতারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে আমরা ফার্স্টে পাচ্ছি নোবেল পুরস্কার। এইবার কিন্তু নোবেল পুরস্কার নিয়ে অনেক 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 হাইপ আছে, বারবারই বলতেছি নোবেল পুরস্কার নিয়ে আমারও একটা আলাদা করা ভিডিও করা আছে, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। তো নোবেল পুরস্কার প্রথম তোমার হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার দেওয়া হয়, ঠিক আছে? 14 জন, পুরুষ 12 জন, এত কিছু লাগবে না। আচ্ছা, দেখো নোবেল পুরস্কারের মধ্যে কোনটা কোনটা লাগবে অলরেডি তোমাদের অনেকবার বলা হয়েছে। শান্তিটা অবশ্যই লাগবে, মারিয়া করিনা মাসাদোক হচ্ছে ভেনিজুয়েলার, তাকে হচ্ছে শান্তিতে দেওয়া হয়, ঠিক আছে? এরপরে লাগবে হচ্ছে তোমার সাহিত্যটা অত বেশি ইম্পর্টেন্ট না, চিকিৎসাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ফিলিপ আগিও, পিটার হার্ডওয়েট এবং মারিও ফ্রনকো এবং রামস, ঠিক আছে? তারা হচ্ছে তোমার ইমিউন সিস্টেমের মধ্যে এমন একটা লিম্ফোসাইট আবিষ্কার করে যেটা ইমিউন সিস্টেমে খুব ভূমিকা রাখে, মেইনলি ফিজিওলজি নিয়ে গবেষণা করতে তারা এটা আবিষ্কার করে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান সাকাগুচি এবং তোমার রসায়নগত হচ্ছে সুসুমু কিতাকাওয়া, রিচার্ড রবসন এবং তোমার হচ্ছে ওমরার গিয়াগি। তো এদের নামটা আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে? রসায়নে এই যে ওমর এম ইয়াগি নামটা দেখে বুঝতে তিনি একজন মুসলমান, দ্বিতীয় মুসলিম হিসেবে তিনি রসায়নে নোবেল পুরস্কার পায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সৌদি আরবের এটা না জাস্ট ইয়াগি নিয়ে লিখছি, ইয়াগিটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের লাগবে হচ্ছে এই দেখো 97তম অস্কার পুরস্কার। তো মেডিকেল ভর্তি পরীক্ষা নর্মালি এইসব ধরো ওই যে ফিল্ম পুরস্কার বা এগুলোর থেকে প্রশ্ন অনেক কম আসে, একদম না আসার মতো, বাট যেহেতু রিসেন্টলি হয়েছে আমরা একবার করে রিডিং দিয়ে চলে যাবো, ঠিক আছে? তো অস্কারের মধ্যে এই দেখো পুরস্কার দেওয়া তোমার 2 মার্চ 2025 সালে সেরা চলচ্চিত্র পুরস্কার পায় হচ্ছে আনোরা, ঠিক আছে? আনোরা নামে একটা মুভি। আচ্ছা, সেরা পরিচালক হয় তোমার শন বেকার, আনোরার এই চলচ্চিত্রকারী হচ্ছে শন বেকার, শন বেকারকে হচ্ছে তোমার সেরা চলচ্চিত্র পরিচালকের পদক দেওয়া হয়। আচ্ছা, এখন দেখো 58তম কান চলচ্চিত্র পুরস্কার। ওকে, এখানে সেরা চলচ্চিত্র পায় স্বর্ণপা, মানে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, ওই মুভিটা। সেরা পরিচালকের এত কিছু আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এই যে স্পেশাল মেনশন মধ্যে আলী, যেটা আমরা একটু আগে পড়ে আসছি, এই 58তম কান চলচ্চিত্র পুরস্কারের মধ্যে আদনাল রাজিবের পরিচালনায় করা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কাহিনী নিয়ে একটু বলছে, আমাদের এত কিছু লাগবে না। এবার দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এন্ড দ্য বুকার প্রাইজ 2024। আচ্ছা, দেখো ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 এর মধ্যে কে পায়? ভারতীয় লেখক লেখিকা বানু মুশতাক পায়, ঠিক আছে? তার বই হার্টল্যান্ড, যেটা অনুবাদক ছিল দীপা বাস্তি, ওকে? যেটা অনুবাদক ছিল দীপা বাস্তি, এইটুকুই দেখবো আমরা এখান থেকে। আর বুকার পুরস্কার 2024 পায় হচ্ছে অরবিটাল, ওকে?
ঠিক আছে, এখান থেকে ইয়াং জুরি অ্যাওয়ার্ড অত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখতে পারো এই যে দেখো বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। ঠিক আছে, স্পেনের ভেলাদোলিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ইয়াং জুরি অ্যাওয়ার্ড লাভ করে। সো আলীটা কিন্তু স্পেশাল মেনশনের মধ্যে থাকবে অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা ভেনিস চলচ্চিত্র উৎসব অত বেশি গুরুত্বপূর্ণ না। এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডস অত বেশি গুরুত্বপূর্ণ না, এখানে সব ভিডিও অফ দ্য ইয়ার হচ্ছে আরিয়ানা গ্রান্ডের ব্রাইটার ডেজ আহেড, ওইটা পায়। ঠিক আছে, আর্টিস্ট অফ দ্য ইয়ার হচ্ছে লেডি গাগা, এদের নাম আমরা সবাই শুনছি হয়তো। এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ। ঠিক আছে, সেপ্টেম্বর 2025-এ দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্মরণীয় করে রাখতে 2025 সাল থেকে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ চালু করে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা 30তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ পায় কিরগিজ ভাষার সিনেমা কুরাক। কিরগিজ ভাষার সিনেমা কুরাক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 77তম এমি অ্যাওয়ার্ডস 14 সেপ্টেম্বর 2025-এ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারের মধ্যে এবারে এই এমি অ্যাওয়ার্ডসটা হয়, অত বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের লাগবে হচ্ছে এরপরে যেটা আছে দাদা সাহেব ফালকে পুরস্কার, ভারতীয় সিনেমার আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে এই ফালকে পুরস্কারটা দেওয়া হয়। আচ্ছা 23 সেপ্টেম্বর 2025-এ এটা পায় হচ্ছে মোহনলালকে, এটা সম্মান দেওয়া হয়। যাই হোক লাগবে না আমাদের, আমাদের লাগবে হচ্ছে আগা খান স্থাপত্য পুরস্কার। বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম তিনি দ্বিতীয়বারের মতো এই আগা খান স্থাপত্য পুরস্কারটা পায়। ঠিক আছে, তার নকশা করা খুদি বাড়ি প্রকল্পের জন্য তিনি এই পুরস্কারটা পায়। আচ্ছা এরপরে অত বেশি ইম্পর্টেন্ট না এগুলা। ঠিক আছে, এখন চলে এসেছে আমরা আমাদের ইন্টারন্যাশনাল টপিকের মধ্যে। ইন্টারন্যাশনাল টপিকের মধ্যে আমরা মেইনলি কি পড়বো, মেইনলি পড়বো হচ্ছে এখন কার কার মধ্যে যুদ্ধ সংঘাত চলতেছে, কার কার মধ্যে ঝামেলা চলতেছে, ওইগুলো আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যুদ্ধ সংঘাত এগুলো রিসেন্ট টপিক গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ওকে এটা যদি লস প্রজেক্টের স্টুডেন্টরা বলো যে পিডিএফটা কোথায় দাও, সবগুলো ধরে মাইট দিব, বুঝছো? তোমাদের পিডিএফ অলরেডি দেওয়া হয়ে গেছে, আবার আজকে দিব না, সমস্যা নেই। আচ্ছা দেখো আমরা আরো 45 মিনিট সময় আছে আমার হাতে, শেষ করতে হবে। আচ্ছা দেখো আন্তর্জাতিকের মধ্যে ফার্স্টে আমরা পাচ্ছি এই দেখো আর্মেনিয়া এবং আজারবাইজান। যারা আমার ইন্টারন্যাশনাল ক্লাস করছো তাদেরকে আমি পড়াইছি যে নাগার্নো কারাবাখ সহ অনেক জায়গা মিলে অনেক জায়গায় নিয়ে তোমার আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ঝামেলা। মেইনলি ঝামেলাটা হচ্ছে ধর্ম রিলেটেড একটা জিনিস, যে আর্মেনিয়ার মানুষ হচ্ছে তোমার খ্রিস্টান, আজারবাইজানের মানুষ হচ্ছে তোমার মুসলমান। তো আজারবাইজানের কিছু এরিয়ার মধ্যে যেরকম ধরো নাগার্নো কারাবাখের মধ্যে খ্রিস্টান অধ্যুষিত কিছু এলাকা রয়ে গেছে। এখন ওরা চায় কি ওরা তো তোমার আর্মেনিয়ার সাথে জয়েন করতে, এখন আজারবাইজানের এরিয়া ওরা কেন আর্মেনিয়াকে দিয়ে দিবে? তো এটা নিয়ে দুইটা দেশের মধ্যে অনেক যুদ্ধ চলতেছিল। তো দেখো এই যুদ্ধের অবসান ঘটে হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। ঠিক আছে, শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 35তম বছরের সংঘাতের অবসান হয়। কবে স্বাক্ষর হয়? 8 আগস্ট 2025, একদম রিসেন্টলি। তাহলে এই জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা তো স্বাক্ষর করে ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা পাশিনিয়ান। ঠিক আছে, আচ্ছা চুক্তির আওতার মধ্যে এত কিছু লাগবে না, আমরা জাস্ট দেখতে পারি যে সংযোগ স্থাপনের জন্য নতুন ট্রানজিট করিডোর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র, কারণ তুমি জানো যে যুক্তরাষ্ট্র তার এমনি এমনি গিয়ে ওর মধ্যে মধ্যস্থতা করায় নেই, ও অবশ্যই নিজের কোনো একটা স্বার্থ আছে। ঠিক আছে, আচ্ছা এই দেখো চুক্তির আওতায় আজারবাইজানকে তার নাকিচোবান বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নতুন ট্রানজিট স্থাপন করতে হবে যুক্তরাষ্ট্র। আচ্ছা ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি নামে এই করিডোর রেলপথ, তেল, গ্যাস পাইপলাইন, ফাইবার অপটিক লাইন স্থাপন করবে। মানে তুমি বুঝতে পারছো যুক্তরাষ্ট্রের কাজে এগুলো, সে বিভিন্ন জায়গায় গিয়ে ঝামেলা পাকায় নিজে গিয়ে আবার সলভ করার মাধ্যমে নিজের স্বার্থটাকে উসুল করে নেয় আর কি। যাই হোক যুক্তরাষ্ট্র নিয়ে গালিগালাজ করে দিন চলে যাবে। দেখো ভারত পাকিস্তান যুদ্ধ 2025, সেটা খুবই ইম্পর্টেন্ট। ভারত পাকিস্তান যুদ্ধ মেইনলি ভারত পাকিস্তানে হামলা করে হচ্ছে 7 মে 2025 অপারেশন সিন্দুর নামে। ঠিক আছে, এরপরে অপারেশন বুনিয়ানো মারসুস নামে ভারতের উপর পাল্টা আক্রমণ চালু হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, তুমি জানো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়াটা এখন বিশ্বের ক্ষেত্রে খুবই নর্মাল একটা টপিক হয়ে গেছে, বাট স্টিল যেহেতু এই বছর হয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যুদ্ধবিরতি কে করাবে? গেস করেই ফেলছো, ডোনাল্ড ট্রাম্প করবে। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় মানে তার ইয়াতে 10ই মে হচ্ছে এই যুদ্ধবিরতিটা হয়। ঠিক আছে, আচ্ছা তো এখানে তোমার হচ্ছে যুদ্ধের মধ্যে কে কোনটা কি ইউজ করছে ওখানে দিছে, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না। দেখো যুদ্ধের প্রেক্ষাপটটা মেইনলি কি ছিল, যে তোমার হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ ভারত নিয়ন্ত্রিত, ছোট হয়ে গেছে, ওয়েট এক মিনিট দাঁড়াও, হ্যাঁ ছোট করি, হ্যাঁ আশা করি এখন দেখা যাচ্ছে। ওকে, তো টিআরএফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম যে এলাকাটা আছে
ওই এলাকার উপরে হামলা করে। তো হামলা করার মাধ্যমে তোমার হচ্ছে কিছু ভারতীয় নাগরিক মারা যায় এবং একজন নেপালের নাগরিক মারা যায়। এই ইস্যুটাকে করে হচ্ছে তোমার ভারত পাকিস্তানের উপরে হামলা করে এবং তার উপরে তাকে দায়ী করে। ওকে, তো দেখো এরপরে তোমার মেইনলি যুদ্ধটা এত বেশি হয়েছে কেন? কারণ ভারত বলছে কি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী, যে সিন্ধু নদের পানিটাকে নিয়ে একটা বন্টন চুক্তি আছে। এই ভারত কি করে এই বন্টন চুক্তিটাকে অফ করে দেয়। তো অফ করার মাধ্যমে কি হয়েছে, তুমি দেখো পাকিস্তানের প্রায় 80% পানি আসে সিন্ধু নদী থেকে। এখন ওদের তো পুরো অর্থনীতি ড্যামেজ হয়ে যাওয়ার অবস্থা। তখন ওরা খেপে গেছে যে এটা তো ওদেরকে ধ্বংস করে দেওয়ার একটা স্টেপ হয়ে গেল। তখন গিয়ে এই যুদ্ধটা লেগে যায়। ঠিক আছে, ওকে। এখন দেখো ট্রাম্প পুতিন বৈঠক। আমরা জানি যে রাশিয়া এবং ইউএসএ পরস্পরের একদম জাত শত্রু। তো এই ট্রাম্প পুতিনের মধ্যে একটা বৈঠক হয়। এটা আমাদের লাগবে যে দেখো এই যে এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে রাশিয়া প্রেসিডেন্ট এবং মধ্যে ট্রাম্পের মধ্যে একটা তোমার বৈঠক হয়। এখন দেখো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ, এটাও কিন্তু এই বছরে। বারবার বলছি এই প্রত্যেকটা রিসেন্ট টপিক, রিসেন্ট যুদ্ধ, রিসেন্ট সংখ্যা, এই টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা এখনো অনেক মনোযোগ নিয়ে ক্লাস করছে তাদেরকে অনেক সাধুবাদ। এই ক্লাসটা করার পর আমি আশা করি তোমাদের অনেক ইনফরমেশন থাকে। কি আমরা অনেক জিনিস পড়ে মনে রাখা, আর যখন কেউ একজন তোমাকে বলতেছে ওই সেন্টেন্স গুলো যখন মাথার মধ্যে হিট করে, জিনিসটা আরো ভালো মনে থাকে। আমি মনে করি আর কি যে তখন আমার পরীক্ষা এমন হয়েছে যে আমার আসলে বই ইনফরমেশন ভুলে গেছি, বাট কোনো এককালে কোনো একটা টিচার কোনো একটা সময় বলছিল, ওই পড়াটা হুট করে মনে পড়ে গেছে। ঠিক আছে, যাই হোক দেখো, তো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে দুইটা মন্দির নিয়ে ওদের মধ্যে ঝামেলা ছিল। একটা হচ্ছে প্রাসাথা মুয়েনথম এবং হচ্ছে প্রিয়া বিহিরিয়ার মন্দির। আচ্ছা যাই হোক, আমাদের মন্দিরের নামটা আমার লাগবে না, এগুলো কিছু। তো এইটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা চলতেছিল। ঠিক আছে, আচ্ছা। তো এখানে থাইল্যান্ড এবং কম্বোডিয়া কিছু সীমান্তবর্তী দেশ দিছে। এই সীমান্তবর্তী দেশ নিয়ে বুঝতে পারছো, সীমান্তবর্তী মানে কি, এই যে পারছে সে নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে, এরকম একটা ব্যাপার। দেখো 2025 সালের সংখ্যাতের মধ্যে 23 জুলাই ল্যান্ডমাইন বিস্ফোরণের মাধ্যমে 5টা থাই সেনা আহত হওয়ার পর 24 জুলাই দুই দেশ সীমান্ত সংখ্যাতে জড়িয়ে পড়ে। ঠিক আছে, এরপর যুদ্ধবিরতি কার্যকর হয় 28 জুলাই 2025। আমাদের সেইটুকুই লাগবে। এখনো গেস করতে পারছো তাহলে যুদ্ধবিরতি কার্যকর করবে কে? আবারও ইউএসএ, কিন্তু এবার সাথে মালয়েশিয়াও আছে। মালয়েশিয়া থেকে বেশি ভূমিকা রাখে ইউএসএ। পুরা দুনিয়া শান্তি প্রতিষ্ঠার ঠেকা ওরা একাই নিয়ে রাখছে। আচ্ছা, এখন দেখো মিয়ানমারের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। মিয়ানমার আমরা জানি যে মিয়ানমার রোহিঙ্গারা কেন আসলো, ওখানে আর্মিরা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিল এই কারণে। তো দেখো এই যে মিয়ানমার সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে 31 জুলাই। উদ্দেশ্য ছিল ডিসেম্বরের মধ্যে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবে, এখনো হয়নি। যাই হোক, প্রধানমন্ত্রী এবং জাতীয় পরিকল্পনার মধ্যে জেনারেল নেয়াসাওয়া, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছে তোমার জান্তা প্রধান মিনং হ্লাইং। জাস্ট নামটা দেখে রাখবো আমরা। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আবারও সিরিয়া ইস্যু, সিরিয়া, তারপর তোমার ধরো এই যে এখন আরব ইসরায়েল ইস্যু, মানে এগুলো প্রত্যেকটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো সিরিয়ার মধ্যে 12 দিন ঝড়ে 53 বছরের বাথ পার্টির অবসান নিয়ে, এগুলো নিয়ে তোমরা অনেক ভালো করে জানো, এগুলো আমি অনেকবার পড়াইছি। দেখতে পারো 6 প্রেসিডেন্টের মধ্যে আহমেদ হুসেন আল সারা, গেরিলা নাম হচ্ছে আবু মোহাম্মদ আল জোলানি। তিনি এই যে 2025 সালের জানুয়ারি মাসের 29 তারিখে ক্ষমতায় আছে, তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আসি, আমাদের এটাই লাগবে। বাকি তোমাদের সিরিয়ার ক্ষমতা নিয়ে আমি ইন্টারন্যাশনাল ক্লাস অনেকবার বলছি, তোমরা হয়তো জানো। ঠিক আছে, আর এগুলো নিয়ে রিপিট করলাম না। যাই হোক, বাশার আল আসাদের পতন হয় তোমার 24 সালে, এগুলো আমরা মোটামুটি জানি। ঠিক আছে, এখান থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআইটা জাস্ট দেখবো কারা করে। দেখো জিডিআই এর ধারণা দেওয়া হচ্ছে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি তোমার 10 বছর ব্যাপী একটা উন্নয়ন প্রকল্প। তারপর গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ জিএসআই এর উদ্যোক্তা হচ্ছে তোমার কে? চীন। জাস্ট এই প্রকল্পগুলো এবং এদের উদ্যোক্তার নাম কি সেটা জানলেই হবে। তারপরে তোমার এই যে গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, এটাও তোমার শি জিনপিং 2023 সালে একটা ধারণা দেয়। ঠিক আছে, তাহলে জিডিআই, জিএসআই এবং গ্লোবাল সিভিলাইজেশন জিসিআই, এই তিনটারই ধারণা দেন কে? চীন। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রুয়ান্ডা কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এখানেও দেখো আবারও পাচ্ছি কার নাম? এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার মধ্যে রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক পাবলিক অফ কঙ্গো, এদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কবে? 2025 সালে 27 জুন। পুরা দুনিয়ার সকল শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব একমাত্র পড়ছে কার হাতে? ওদের হাতে। যাই হোক, দেখো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই যে 2022 সালে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। এর বেসিসটা ছিল এটাই যে তোমার হচ্ছে
ইউক্রেন হচ্ছে ন্যাটোতে যোগ দিতে চাচ্ছিল, এবং ইউক্রেনের কাছে আছে তোমার মানে কৃষ্ণ সাগরের ক্ষমতা আছে তোমার ইউক্রেনের হাতে। এখন এই কৃষ্ণ সাগরের মাধ্যমে তোমার রাশিয়ার ম্যাক্সিমাম বাণিজ্য হয় কৃষ্ণ সাগরের মাধ্যমে। এখন ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে ইউক্রেনের ক্ষমতা চলে গেছে মেইনলি কার কাছে, ইউএস এর কাছে। তাহলে ইউএস তোমার কৃষ্ণ সাগরকে কন্ট্রোল করবে, তাহলে তোমার রাশিয়ার বাণিজ্যটা একদম ইনডিরেক্টলি ইউএস এর হাতে চলে গেল। এই জন্য তোমার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে। তো যাই হোক, এই দেখো যুদ্ধ প্রায় তোমার এখন 3 বছর হয়ে গেছে। এই যুদ্ধে বন্ধে হচ্ছে তোমার চীন 12 দফা শান্তি প্রস্তাব দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সমর্থনের মধ্যে মানে ইউক্রেনের পক্ষে কারা কারা ছিল, যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্ব ছিল ইউক্রেনের পক্ষে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো চীন প্রস্তাব দেয় এই যে 2023 সালে। এরপরে দেখো সামরিক সহায়তা বন্ধ। সামরিক মানে যদি ইউএসএ ইউক্রেনের পাশে না থাকতো এই বছর 3 বছর মানে এই যুদ্ধ 3 বছর ধরে চলতে পারতো না। ইউএসএ সব ধরনের আর্ম ফোর্স দিয়ে তোমার হচ্ছে ইউক্রেনকে হেল্প করছে জাস্ট টু ডিফিট রাশিয়া। যাই হোক, দেখো এই যুক্তরাষ্ট্র 3 মার্চ 2025 থেকে ইউক্রেনকে সকল ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো এখানে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা, এখানে বিভিন্ন দফা টফা, মানে প্রথম দফা কবে শান্তি আলোচনা হয়, দ্বিতীয় দফা, এগুলো লাভ নেই কোনো। দেখো আমাদের জাস্ট গুরুত্বপূর্ণ নামধারী যেসব জিনিস আছে সেটা লাগবে। দেখো অপারেশন স্পাইডার ওয়েভ, তোমার হচ্ছে প্রশ্ন আসবে অপারেশন স্পাইডার ওয়েভ কত তারিখে পরিচালনা করা হয়, কবে, 1 জুন 2025-এ। কারা করে, ইউক্রেন একটা ভয়াবহ ড্রোন হামলা করে রাশিয়ার উপরে, ঠিক আছে। তাহলে 1 জুন 2025-এ স্পাইডার ওয়েভ, তাহলে ড্রোনের মাধ্যমে একটা হামলা করে রাশিয়ার উপরে ইউক্রেন, ওকে। আচ্ছা, এরপর ট্রাম্প পুতিন বৈঠক, এটা আমরা মাত্র বললাম 15 আগস্ট 2025-এ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো দেখতে পারো, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। তারপর যুক্তরাষ্ট্র নিয়ে আমরা মোটামুটি বলছি। যুক্তরাষ্ট্র নতুন মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। সে নতুন কিছু শুল্ক, ভ্যাট ট্যাট এগুলো সবকিছু নীতি আরোপ করে, যার প্রেক্ষিতে বাংলাদেশের উপর এখন ভ্যাট হয়েছে কত, 35%, ঠিক আছে। তো দেখো এগুলো এখানে বলা আছে মোটামুটি। দেখো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি হয় 8 মে 2025-এ। আচ্ছা, দেখো মার্কিন মুলুকে বিশ্ব রাজনীতি, জোহরান মামদানি, আমি একবার বলে রাখি যে আমরা এই জোহরান মামদানি ইলেক্টেড হওয়ার পরপরই একটা চাকরি পরীক্ষা হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই কোন চাকরি পরীক্ষা, ওই চাকরি পরীক্ষা কিন্তু জোহরান মামদানি নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। তো জোহরান মামদানিটা একটু দেখবা, নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করেন, এবং তিনি এখন প্রথম মুসলিম মেয়র হিসেবে ওখানে ক্ষমতাসীন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ট্রাম্পের উল্লেখযোগ্য কিছু নির্বাহী আদেশ, এই দেখো এটা ইম্পর্টেন্ট, যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে নাম প্রত্যাহার করবে। সেটা কার্যকর হবে কবে, 2026 সালে 27 জানুয়ারি থেকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও ইউএসএআইডি কি ছিল, ইউএসএআইডি হচ্ছে তোমার ইউএসএ কর্তৃক পরিচালিত আমাদের মধ্যে যেসব নিম্ন আয়ের দেশগুলো আছে বা একটু নিম্ন দেশগুলো আছে, এদেরকে স্বাস্থ্যসেবা বলো, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজকর্ম করা, ঠিক আছে। যেরকম ধরো আমরা ছোটবেলায় যে মিনা কার্টুন গুলো দেখতাম, বা ধরো আমাদের যে সূর্যের হাসি ক্লিনিক গুলো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইউএসএআইডির আন্ডারে পরিচালিত হতো। এই কার্যক্রম কিন্তু এই বছরই তোমার 1 জুলাই থেকে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। কালকে কালকে তো লাগবে না রে, কালকে তো ডিসেম্বর মাসে ইনফরমেশন থেকে ইনশাল্লাহ তোমার প্রশ্ন আসবে না, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে ইলন মাস্ক এবং ট্রাম্প প্রশাসন দায়িত্বের মধ্যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE এর আন্ডারে ছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে এই ট্রাম্প তো মানে যার উপরে যেমন ইচ্ছা করতেছে, মানে বাড়াচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, ভ্যাট বাড়াচ্ছে, তখন তিনি বলেন যে আপনি ভাবে করলে জনগণের উপর চাপ পড়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প তো শুনে না, কারণ তার তো টাকা লাগবে। তখন ইলন মাস্ক খেপে যায়, এবং ইলন মাস্ক খেপে তিনি কি করে, তিনি হচ্ছে তোমার ওই DOGE থেকে বের হয়ে যায়। বের হয়ে তিনি একটা নতুন রাজনৈতিক দল আমেরিকান পার্টি গঠনের ঘোষণা দিয়ে দেয়, ঠিক আছে। দেখো তিনি 31 মে ইস্তফা দিয়ে দেন, কারণ তিনি হচ্ছে তিনি বলেন বিলটি জনগণের উপরে আর্থিক চাপ বাড়াবে। আচ্ছা, দেখো বিলটা পরবর্তী আইনে পরিণত হয়ে যায় 4 জুলাই 2025-এ, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম একটা জিনিস, যে আমাদের এলন মাস্ক ভালো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মালিকানার মধ্যে এখানে আমরা জানি এলন মাস্ক হচ্ছে সাবেক টুইটার বা বর্তমানে যেটা এক্স নামে পরিচিত তার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ট্রুথ সোশ্যাল, লাটা নাম হয়তো কেউ জানেও না। আচ্ছা, এখন দেখো সিএসসি ভিপি পদে বিজয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি একটা দিছিলাম, সেটা হচ্ছে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন CSA এর 10টা নেতৃত্বস্থানীয় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট হয় কে, বাংলাদেশের শেখ রিফাত মাহমুদ। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে সিএসসি এর ভিপি পদে কে নির্বাচিত হন, বাংলাদেশের শেখ রিফাত মাহমুদ, ওকে। এখন দেখো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, খুবই মজাদার একটা জিনিস, সেটা হচ্ছে বঙ্গোভ্যাক্সের মার্কিন পেটেন্ট অর্জন। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে করোনা ভ্যাকসিন, আমরা যে বঙ্গ পেটেন্ট আবিষ্কার করা হয় আর কি, এটা কিন্তু বঙ্গ ভ্যাকসিন, এটা কিন্তু মার্কিন পেটেন্ট পায়, যেটা আসলে একটা ভালো ভ্যাকসিন। দেখো এই যে 14 সেপ্টেম্বর 2025-এ বাংলাদেশের গ্লোব বায়োটেকের আবিষ্কৃত COVID-19 টিকা বঙ্গোভ্যাক্স মার্কিন পেটেন্ট বিশেষত্ব পেয়েছে, ঠিক আছে।
বাংলাদেশের ওষুধ শিল্পের ইতিহাসে প্রথমবারের মতো এই পেটেন্ট অর্জন করে। এত ভালো একটা ভ্যাকসিন বানাচ্ছে যে ভ্যাকসিনটা আসলে কার্যকর ছিল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা তো এখানে দিচ্ছে যার এটা মেইনলি কারা কারা, এই যে ডক্টর কাকন্না, ডক্টর নাজনীন সুলতানা, এদের সার্বিক তত্ত্বাবধানে এইটা আবিষ্কার হয়। ঠিক আছে, এই যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ডিজিডিএ এটা ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন করে। ঠিক আছে, এখন দেখো এছাড়াও আরো কিছু আছে, এটা অত বেশি লাগবে না, নাম জাস্ট দেখলাম, সমস্যা নেই, এটা লাগবে না। এখন দেখো আমরা দেশভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী, মানে কোন দেশের মধ্যে কোন গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে সেটা অনুযায়ী একটু তুলে ধরার ট্রাই করছি। এখান থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি পড়তে হবে। দেখো দক্ষিণ কোরিয়া নিয়ে আসলে উত্তর কোরিয়া নিয়ে কিছু বলা নেই, দক্ষিণ কোরিয়া নিয়ে এটা দেখতে পারো। আচ্ছা দেখো, 3 ডিসেম্বর উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে দাবি করে প্রেসিডেন্ট উন সিক উল, নামটা খুবই কঠিন লাগবে না আমাদের। আচ্ছা তুমি দেখতে পারো 15 জানুয়ারি 2025 দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং তাকে হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হিসেবে রাখে। যাই হোক, লাগবে না আমাদের অত কিছু। দক্ষিণ কোরিয়াটা তো বেশি ইম্পর্টেন্ট না। চীনটা ইম্পর্টেন্ট। চীনটা কি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ এবং চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে 50 বছর হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো বিশ্বের প্রথম বৃহত্তর উভচর বিমান কি, AG600 কে তৈরি করে, চীন তৈরি করে। চীন, তুমি না ইউএস এর টেকনোলজি সম্পর্কে অনেক ধারণা রাখতে পারো, বাট চীনের টেকনোলজি এমন একটা জিনিস, ওরা তো কনসিল রাখে যে ওদের টেকনোলজি সম্পর্কে না খুব একটা বেশি মানুষ জানে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর দেখো বিশ্বের আচ্ছা থ্রি জর্জেস বাঁধ তিব্বতে অবস্থিত বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, এই থ্রি জর্জেস বাঁধ হচ্ছে চীন তৈরি করে। ঠিক আছে, ওকে। এরপর দেখো মিয়ানমারের মধ্যে আমাদের যে রোহিঙ্গা ইস্যুটাই বারবার জানতে হচ্ছে, মিয়ানমার থেকে আর তত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। জাপানের মধ্যে দেখতে পারো হচ্ছে 24 জুন 2025 সালে প্রথমবারের মতো হোকাইডো দ্বীপ থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র টাইপ 88 পরীক্ষা চালানো হয়। শ্রীলঙ্কার মধ্যে দেখতে পাচ্ছ স্টেটুকে শ্রীলঙ্কা ল্যান্ড ব্যাংক চালু করে পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য। পাকিস্তানের ক্ষেত্রে মোটামুটি আমরা যেটা দেখছি সেটা দেখলেই হবে, আর কিছু লাগবে না পাকিস্তান থেকে। আফগানিস্তানে প্রথম ওরা মানে আফগানিস্তান তালেবান সরকার ইয়া করে প্রথমবার নারীদের সম্প্রচার মাধ্যম তৈরি করা হয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয় হচ্ছে রাশিয়া, শুধুমাত্র রাশিয়া দেয়। তারপর এখান থেকে ইরান থেকে দেখতে পারো হচ্ছে এই যে ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া এবং ইরানের মধ্যে 20 বছরের কৌশলগত একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, এগুলোই দেখলাম আমি এখান থেকে। তারপর দেখতে পাচ্ছি মোহাজের 6 এবং আবাবিল 5 ইরানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্র হচ্ছে এই দুইটা। জাস্ট নাম দেখবো আমরা এখানে, আর কিছু লাগবে না, রিডিং পড়ে যাবা, অত বেশি ইম্পর্টেন্টও না। আচ্ছা এরপর দেখতে পারো হচ্ছে এই যে তুরস্কের সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় কবে, 2025 সালে 27 ফেব্রুয়ারি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো শব্দের যে দ্রুততর গতিতে চালকবিহীন যুদ্ধযান বায়ারাত্তার কিজিলেলমা এটা তৈরি করা হচ্ছে টাইফুন, এটা নাম হচ্ছে টাইফুন ব্লক 4। টাইফুন ব্লক 4 তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ঠিক আছে, প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আচ্ছা কেউ কাউকে অ্যাটাক দিও না রে বাবা, সমস্যা নেই, তুমি তোমার ওর ওর কমেন্ট ইগনোর করো, তুমি ওর কমেন্টে বদর হওয়া মানে ও জিতে গেছে, বাদ দাও। আচ্ছা দেখো ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সাধারণ পরিষদে আসন পায় হচ্ছে 10 সেপ্টেম্বর 2024 সালে। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় হচ্ছে কে, ব্রাজিল। ঠিক আছে, ইসরায়েল নিয়ে যা যা আছে এখানে দেখবো আমরা একটু, ইসরায়েল অত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, আচ্ছা এটা দেখতে পারো বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে 21 নভেম্বর 2024 সালে। ঠিক আছে, আচ্ছা এরপরে ইউরোপ মহাদেশ সম্পর্কে আমাদের কি কি জানতে হচ্ছে, দেখতে পারো সুইজারল্যান্ডের মধ্যে প্রথম জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু হয়। দেখতে পারো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এখানে যেটা এখন পড়াবো আমি অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ওষুধ কোয়ার্টেম বেবি। আমি একটু পরে ক্লাস শেষে এটা নিয়ে একটা পোস্ট দেবো, দেখি তারা এখানে ক্লাস তারা অ্যান্সার করতে পারো কিনা। শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ওষুধ কোয়ার্টেম বেবি বা রিয়াটেম বেবি, শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধটা সুইজারল্যান্ড ভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেঞ্চার বা MMV এর সহযোগিতায় উন্নয়ন করে নোভার্টি। সুইজারল্যান্ড অনুমোদন দেয় 8 জুলাই 2025। এত কিচ্ছু লাগবে না, জাস্ট দেখবা প্রথম ওষুধের নাম কি, কোয়ার্টেম বেবি বা রিয়াটেম। এটা হচ্ছে সুইজারল্যান্ড অনুমোদন দেয় কবে, 2025 সালের 8 জুলাই। ঠিক আছে, উন্নয়ন করতে হেল্প করেছে নোভার্টিস। এরপরে দেখো বিশ্বের প্রথমবারের মতো ম্যালেরিয়ার জন্য গণটিকার নাম হচ্ছে ক্যামেরুন, 6 মাস বয়সী শিশুদের এবং 4 ডোজ একটা টিকা। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক JSK RTSS টিকা তৈরি করে। জাস্ট এখান থেকে এগুলো দেখবে, কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
ওকে, এরপর দেখো রাশিয়া নিয়ে। রাশিয়া নিয়ে এটা দেখতে পারো, রাশিয়া চালুকৃত ডিজিটাল বার্তা প্রেরণ করা অ্যাপ হচ্ছে ম্যাক্স। দেখতে পারো রাশিয়া তৈরি MiG-21 যুদ্ধ বিমান বন্ধ করার ঘোষণা দেয় ভারত। আচ্ছা, যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাজ্য এখনো দেয় নাই, দিলে তখন এটা হয়ে যাবে। এটা দেখতে পারো যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয় 6 মে 2025-এ। তারপর ব্রেক্সিট। ব্রেক্সিট মানে কি? ব্রিটেনের এক্সিট, ঠিক আছে, বা ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে আসার পর এটাই যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখান থেকে রাশিয়া থেকে আর কিছু লাগবে না এখানে। সুইডেন দেখতে পারো, বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত যুদ্ধ বিমান সফল পরীক্ষা চালা হচ্ছে সুইডেন। ফিনল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে মানব দেহে বার্ড ফ্লু টিকা দেওয়া হচ্ছে ফিনল্যান্ড। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন আসবে কি, মানব দেহে বার্ড ফ্লু টিকা দেয় প্রথম কোন দেশ? ফিনল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার বলছে স্বাস্থ্য রিলেটেড ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, স্পেন টেন অত বেশি লাগবে না, না এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, মেক্সিকো। মেক্সিকো থেকে দেখতে পারো প্রথম বার্ড ফ্লু H5N1, এটা অলরেডি তোমরা পড়ছো হয়তো, H5N1 এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত মানবরোগী শনাক্ত হয় 4 এপ্রিল 2025-এ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কানাডা। কানাডার প্রধানমন্ত্রী আগে ছিল জাস্টিন ট্রুডো। এই জাস্টিন ট্রুডো যখন পদত্যাগ করে, তারপর লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয় মার্ক কার্নি, ঠিক আছে। কে? মার্ক কার্নি। ওকে, এরপর যুক্তরাষ্ট্রের আমার ইউএসআই এর কাহিনীটা পড়লাম। পানামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের উপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ মোকাবেলায় পানামাকে হুঁশিয়ারি দেয়। এত কিছু লাগবে না। এই যে পানামা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের নাম থেকে প্রত্যাহার করে দেয়। লাগবে না এত কিছু আমাদের। ওকে, এখান থেকে অস্ট্রেলিয়া। হ্যাঁ, এটা দেখতে পারো, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আর কিছু লাগতেছে না। আফ্রিকা মহাদেশ থেকে দেখতে পারো হচ্ছে এই যে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মিশর সম্প্রতি মিশরকে WHO ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে। তাহলে বিশ্বের প্রথম বা এরকম ম্যালেরিয়া মুক্ত দেশ মধ্যে আমরা কাকে পাচ্ছি? মিশরকে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইউরোপিয়ান ইউনিয়ন একমাত্র মুসলিম দেশ হিসেবে সৌদি আরবকে ভিসা মুক্ত প্রবেশাধিকারে সুবিধা দিচ্ছে, ঠিক আছে। ওকে, এরপর দেখো সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে এয়ার ইন্ডিয়ার A1171, মেইনলি এটা কি হয়েছে, এটা একটা বিমান দুর্ঘটনা হয়েছে। আমরা সবাই হয়তো শুনছি 12 জুন 2025-এ ভারতের গুজরাটের রাজধানী আহমেদাবাদ, সেখানে বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে একটা ফ্লাইট যাচ্ছিল A1171। সেটা পরবর্তীতে তোমার বিজে মেডিকেল কলেজ BGMC এই বিল্ডিংটার উপরে তোমার ধসে যায় এবং সেখানে অনেক শিক্ষার্থী মারা যায়, অনেক ডক্টর মারা যায়, ঠিক আছে। আচ্ছা, বেঁচে যাওয়া কিছু যাত্রীদের নাম দিছে, লাগবে না আমাদের এত কিছু। এরপর দেখো বুচ ওয়েলমার এবং সুনিতা উইলিয়ামস, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। জাস্ট একটা জিনিস দেখতে পারো যে তারা হচ্ছে মেইনলি 5 জুন নাসা দুই নভোচারী। সুনিতা উইলিয়ামস তিনি ভারতীয় মার্কিন একজন নাগরিক এবং বুচ উইলমোর তিনি মার্কিন নাগরিক। তারা হচ্ছে তোমার বোয়িং কোম্পানির তৈরি মহাকাশ যান স্টারলাইনের মাধ্যমে প্রথম মনুষ্যবাহী মিশন বোয়িং ক্রু ক্রাফট টেস্ট পরবর্তী ক্রু 1 ফ্লাইটের মধ্যে তারা হচ্ছে যায়। আচ্ছা, এর পরবর্তীতে তারা আবার ফিরে আসে তারিখটা ইম্পর্টেন্ট। এই যে এটা স্পেস এক্স ক্রু 10 ফ্লাইটের সাহায্যে তারা হচ্ছে পৃথিবীতে প্রত্যাবর্তন করে কবে? 18 মার্চ 2025। 18 মার্চ 2025। সাউন্ড তো ঠিক আছে রে আকরাম, তুমি একটু ফুল ভলিউম দাও, একটু ইয়ারফোন ইউজ করো, মানে অনেকের সমস্যা মাঝে মাঝে ডিভাইসের সমস্যা হয়ে যায়, এই জন্য সাউন্ড কম লাগে। সাউন্ড ঠিক আছে, আমার এখানেও ক্লাস চলতেছে তো কয়েকটা জায়গায়। আচ্ছা, এরপর দেখো প্রস্তাবিত রাজধানী দেখতে পারো, ইরানের নতুন রাজধানী কোনটা প্রস্তাবনা চলতেছে দেখো, দক্ষিণাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তানের ওমান উপসাগরীয় তীরবর্তী শহর মাকরান অঞ্চল। এগুলো দেখবে অত বেশি গুরুত্বপূর্ণ না। ভূমিকম্পটা আমরা আমাদেরটা ভূমিকম্প জানলেই হবে, বাকি যেটা না জানলেও চলবে। এটা দেখতে পারো যে HIV-র জন্য প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে হচ্ছে তোমার এখনো রোগটা হয়নি, তুমি রোগটা হওয়ার আগে তার প্রতি কিছু প্রিভেনশন নিয়ে রাখতেছো। তো এটা হচ্ছে তোমার HIV ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এরপর দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বর্তমান কারা আছে, এগুলো থেকে একটু কম মানে কম আসার কথা, বাট যেহেতু রিসেন্ট কিছু চেঞ্জ হয়েছে এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি করা যাবে, এগুলো আসলে পড়ানোর মতো কিছু না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে পাকিস্তানে কে, নেপালেটা কিন্তু লাগবে, কারণ নেপালে ওই যে আমাদের মধ্যে একটা জেনজি আন্দোলন হয়, জেনজি আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন ঘটিয়ে এই সুশীলা কার্কি হচ্ছে তিনি প্রথম ক্ষমতায় আসে, জন্য নেপালেরটা লাগবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। একেবারে তোমাদের ক্লাস শেষে পানি খাবো ইনশাআল্লাহ। আমিও টানা 2 ঘন্টা ধরে কথা বলতেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে,
সাম্প্রতিক সময়ে বিশ্বে কিছু আলোচিত ইস্যু। তো দেখো এখানে আমাদের আর্টিকেল 19 যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা রিসেন্ট কিছু ইস্যুর মধ্যে এটা দেখতে পারো, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিভা করে তৈরি কৃত্রিম হৃদযন্ত্র বিশ্বের প্রথম ইমপ্লান্টেবল রোটেটরি ব্লাড পাম্প, এটা ম্যাগনেটিক লেভিটেশনের প্রযুক্তিতে সাহায্য করে। প্রথম ইমপ্লান্টেবল রোটেটরি ব্লাড পাম্প কারা তৈরি করে? এই বিভাকর তৈরি করে, ঠিক আছে, বিশ্বের প্রথম কৃত্রিম হৃদযন্ত্র। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভাবক হচ্ছে ডক্টর ড্যানিয়েল টিমস, কুইন্সল্যান্ডের। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপর বিশ্বের ধনী ব্যক্তিদের একটা সিরিয়াল দিচ্ছে, আমরা জানি সবাই সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে এলন মাস্ক, এটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে জেফ বেজোস, তারপর হচ্ছে তোমার মার্ক জুকারবার্গ, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে দেখতে পারো যে এই যে সুইস পার্লামেন্ট আন্তর্জাতিক সহযোগিতা বাজেট কাটছাট করে 2028 সাল থেকে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়াকে দেওয়া উন্নয়ন সহায়তা বন্ধ করবে সুইজারল্যান্ড সরকার। আমাদের সাথে ভালো কিছু হয় না, যা হয় খারাপই হয়। যাই হোক, আচ্ছা, তো দেখো এখানে এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওয়ার্ল্ড ওয়েলথেস্ট সিটি হচ্ছে এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, অত বেশি লাগবে না, ঠিক আছে। ওকে, এই যে এটা দেখতে পারো, বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ভারতের তামিলনাড়ু শিশু আদাবি, তার ডাক নাম হচ্ছে নোভা, ঠিক আছে। এশিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পায়, কারণ তার বাপ মা ঠিক করছে সে যে পুরা জীবনের মধ্যে যত পরিমাণ কার্বন নিঃসরণ করবে সেই পরিমাণে তারা গাছ লাগাইছে আর কি। ওকে, এখান থেকে দেখতে পারো। আচ্ছা, 2025 সালে কপ সম্মেলন কোথায় হয়েছে তোমরা নিচে কমেন্টের মধ্যে বলো। 2026 সালেটা কোথায় হবে? তুরস্কের মধ্যে হবে, ঠিক আছে। তারপর দেখো গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শাসন কাঠামোর একটা খসড়া প্রস্তাবের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয় কবে? 17 নভেম্বর 2025-এ, ঠিক আছে। ওকে, এখানে আমি এগুলোই দেখলাম। থেকে ইম্পর্টেন্ট বলতে গেলে এই যে কোন গ্রন্থের জন্য 2025 সালে বুকার পুরস্কার লাভ করে? উপন্যাস হচ্ছে ফ্রেশ, এগুলো আমরা মোটামুটি দেখছি এর আগেও। তারপরে যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? জোহরান মামদানি, পড়ছি আমরা এগুলা, ঠিক আছে। আচ্ছা, এখানে আচ্ছা ফিলিস্তিন ইসরায়েল নিয়ে এখানে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো আমরা মোটামুটি জানি যে এই যে গাজায় ফিলিস্তিনদের উপর গণহত্যা মামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মধ্যে দক্ষিণ আফ্রিকা 29 অক্টোবর 2023-এ এবং মানে মেইনলি হচ্ছে ওদের বিরুদ্ধে একটা মামলা করে দক্ষিণ আফ্রিকা, এটা আমরা মোটামুটি জানি। আচ্ছা, দেখো ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ হয় একটা। আচ্ছা, সূত্রপাতটা তো আমাদের কিছু লাগবে না, সূত্রপাত মেইনলি ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি 11 জন অভিযোগ করে যে ইরান পারমাণবিক কর্মকাণ্ড চালায়, বিশ্বের বাধ্যবাধকতা মানতেছে না, ইরানের যা খুশি ইরান তা করতেছে। তখন এই অভিযোগের প্রেক্ষিতেই মানে ইসরায়েলের তো একটা ইস্যু লাগবে, তখন ইসরায়েল কি করে? ইরানের উপর তোমার হামলা চালায়। হামলাটার নাম কি ছিল? অপারেশন রাইজিং লায়ন নামে 13 জুন 2025-এ ইরান হচ্ছে একটা হামলা চালায়, ঠিক আছে। এই যে ওকে, হ্যাঁ, আচ্ছা, এরপরে এই হামলার প্রতিবাদে তারা কি করে? আমরা জানি এর আগে ইসরায়েলের উপরে অলরেডি হচ্ছে ইরান অপারেশন ট্রু প্রমিস 1, অপারেশন ট্রু প্রমিস 2 এগুলো চালায়, এরপরে তোমার অপারেশন ট্রু প্রমিস 3ও চালায় আর কি, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে না দেখে আমরা পরবর্তীতে একটা আছে ওটা থেকে দেখে আসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু ইম্পর্টেন্ট, যে হচ্ছে অপারেশন মিড। আচ্ছা, দেখি ওখানে কি একসাথে বক্স করা আছে কিনা, বক্স করা থাকলে এখান থেকে পড়াবো না। হ্যাঁ, এই যেখানে আছে, এর জন্য আর পড়াইলাম না। দেখো, অপারেশন রাইজিং লায়ন 13 জুন ইসরায়েল ইরানের তেহরানের মধ্যে হামলা করে। অপারেশন ট্রু প্রমিস 3 ইরান ইসরায়েলে পাল্টা আক্রমণ করে, ওটাও 13 জুনই। অপারেশন মিডনাইট হ্যামার 22 জুনে যুক্তরাষ্ট্র ইরানের 3টা পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাজ এবং ইস্পাহানের মধ্যে হামলা করে। এবং অপারেশন গ্ল্যাড টিনলিংস অফ ভিক্টরি সেটা 23 জুন ইরান পাল্টা আক্রমণ করে হচ্ছে মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে, ঠিক আছে। এই পুরো বক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই পুরো বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আকরাম বাবা, কারো তো আর সমস্যা দেখতেছি না। আপনার ভয়েস আপ ডাউন করছে? সবারই কি ভয়েস আপ ডাউন করছে? সবারই কি ভয়েস আপ ডাউন করছে নাকি ওর একারই করতেছে? আচ্ছা, দেখো এরপরে আমরা সমুদ্র ফ্লোটিলার নাম শুনছিলাম না? সেই সমুদ্র ফ্লোটিলা মেইনলি কি ছিল? যে ফিলিস্তিনের অবস্থা এত বাজে যে বিভিন্ন দেশরা মিলে ওরা একটা উদ্যোগ নেয় যে আমরা ফিলিস্তিনের কাছে হচ্ছে খাবার পৌঁছাবো, ঠিক আছে। খাবার পৌঁছানোর উদ্যোগটা গ্রহণ করে। তো এই উদ্যোগটার মাধ্যমে হচ্ছে দেখো এই যে ক্ষুধার্ত ফিলিস্তিনের ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন ইসরায়েল কর্তৃক আটক করে ফেলে কবে? 9 জুন 2025-এ, ঠিক আছে। তো এই যে দেখো এই যে সমুদ্র ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এএফএফসি, ঠিক আছে, ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে পুরোপুরি বন্ধ করে দেয় 2 মার্চ থেকে। এই জন্য পরবর্তী ইসরায়েল ওই জাহাজটাকে আটকে ফেলে যাতে ওরা কোনো ত্রাণ না পৌঁছাইতে পারে। ইসরায়েলের খারাপ নিয়ে কথা বলে আর শেষ করা যাবে না। আচ্ছা, দেখো 15 মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় 15 জানুয়ারি 2015 সালে,
ঠিক আছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর 19 জানুয়ারি। আসলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে কোনো লাভ নেই, ওরা পাল্টা হামলা করেই যাবে। দেখো, নতুন গাজা যুদ্ধবিরতি প্রস্তাব হচ্ছে মিশর ও কাতারের মধ্যস্থতা চুক্তি স্বাক্ষর হয় 29 মার্চ 2025-এ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো গাজার কিছু শিশু সম্মেলন, এগুলো এটা আমরা দেখবো। আচ্ছা, গাজা শিশু সম্মেলনের মধ্যে সম্মেলনটার নাম ছিল হচ্ছে শারম আল শেখ শিশু সম্মেলন, অনুষ্ঠিত হয় 13 অক্টোবর 2025-এ। ঠিক আছে, সভাপতিত্ব করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদাল ফাত্তাহ আল সিসি। ঠিক আছে, গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করতে স্বাক্ষরিত ঘোষণাপত্রে ট্রাম্প ডিক্লারেশন ফর এন্ডিউরিং পিস অ্যান্ড প্রসপেরিটি বা টেকসই শান্তি সমৃদ্ধির জন্য ট্রাম্পের ঘোষণা। লাভ নাই, ওরাই ইসরায়েলকে সাপোর্ট করে, ওরাই আবার এসে হিরো সাজে, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। যাক, এখানে দেখো ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যেসব সংঘাতগুলো হয়েছে সেগুলো একটা লিস্ট দেওয়া আছে, যেটা থেকে গতবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে যে প্রথম হামলাটা কবে চালানো হয়। প্রথম হামলা হচ্ছে তোমার আল আকসা ফ্লাড 7 অক্টোবর 2023-এ দক্ষিণ ইসরায়েলের ইয়ার উপরে তোমার ফিলিস্তিন চালায় আর কি। তো সেটা থেকে তোমার প্রশ্ন আসে গতবার মেডিকেল ভর্তি পরীক্ষা, এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আয়রন সোর্স কি, তার একদিন পরে হচ্ছে তোমার পাল্টা হামলা চালায় ইসরায়েল, সেটাই। ঠিক আছে, তবে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি। আচ্ছা, অতি সাম্প্রতিক ফিলিস্তিনের মধ্যে বলতে গেলে এই দেখো 9 সেপ্টেম্বর 2025 কাতারের রাজধানী দোহায় ইসরায়েলে হামলার প্রেক্ষিতে আরব লীগ এবং ওআইসি সদস্য দেশগুলো সম্মেলন করে আরব ইসলামিক শিশু সম্মেলন। ঠিক আছে, এর মাধ্যমে তারা হচ্ছে একটা সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের ব্যাপারে আলোচনা করে। কোনো আলোচনা করে কোনো লাভ নেই। দেখো, প্রথমবার জাতিসংঘ কিন্তু এতদিন ধরে একবারও বলে নাই যে না ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। প্রথমবার 16 সেপ্টেম্বর জাতিসংঘ একটা প্রতিবেদনের মাধ্যমে বলে যে না আসলেই এই ইসরায়েলরা ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কারা কারা। 21 সেপ্টেম্বর দেয় হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পর্তুগাল এরা। 22 সেপ্টেম্বর দেয় ফ্রান্স, মোনাকো, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, মাল্টা। 23 সেপ্টেম্বর দেয় হচ্ছে স্যান মেরিনো, সবচেয়ে লাস্ট দেয় স্যান মেরিনো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর গ্লোবাল স্ট্রাইক ফর গাজা তো আমরা অলরেডি পড়ছি। ঠিক আছে। আচ্ছা, তারপর মার্চ ফর গাজা পড়ছি আমরা। ওকে, মার্চ ফর গাজা যে দেখো এখানে মার্চ ফর গাজা ওটাই লেখা আছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে, বাংলাদেশ গুগল পে সার্ভিস চালু হয়েছে। এই গুগল পে সার্ভিস গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেটের মাধ্যমে 24 জুন থেকে এটা চালু হয়। ঠিক আছে, এরপর বাংলাদেশে এই সেবা প্রথম চালু করে কোন ব্যাংক, সিটি ব্যাংক। তাহলে সিটি ব্যাংক প্রথম গুগল পে চালু করে কবে থেকে, 24 জুন 2025 থেকে। ওকে, এরপর নাগরিক সেবাটা তো বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের স্টারলিংকের যাত্রা। বিটিআরসি স্টারলিংকে এনজিও, এত কিছু লাগবে না, 10 বছর লাইসেন্স দেয় কবে থেকে, 29 এপ্রিল 2025 থেকে। ঠিক আছে, পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় তোমার 9 এপ্রিল থেকে মেইনলি। তো বাংলাদেশে পরীক্ষামূলক স্টারলিংক চালু হয় দেখো 1 এপ্রিল থেকে। আচ্ছা, সেবা কার্যক্রম ওরা দেওয়া শুরু করে 20 মে থেকে, শেষ আনুষ্ঠানিকভাবে যাত্রা করে 18 জুলাই। তাহলে দেখো ফার্স্টে পরীক্ষামূলক ভাবে তোমার স্টারলিংক চালু হয় 1 এপ্রিল থেকে, তারপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তোমার 18 জুলাই, এবং পরবর্তী আমাদের সবার কাছে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে তোমার 20 মে থেকে। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার কোন কোন দেশে কবে দিচ্ছে ওটা একটা লিস্ট দেওয়া আছে, পড়লা। এখন দেখো এআই, একটু এআই সমাচার পড়বো। বিশ্বের প্রথম এআই হসপিটাল হচ্ছে তোমার চীনের বেইজিং এ সিংহুয়া চাংগুং হাসপাতালের মধ্যে বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূত উনা হচ্ছে। ওকে, এবার দেখো বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন, এর উদ্ভাবক হচ্ছে কগনিশন ইউএসএ। ওকে, বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ গেল, আমাদের এত কিছু লাগবে না এখান থেকে। তারপরে দেখো 21 মার্চ 2024 আন্তর্জাতিক এআই সনদ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তিতে একটা সনদ প্রকাশ করা হয়। দেখো বিশ্বের প্রথম বেসরকারিভাবে 2 মার্কিন বাণিজ্যিক মহাকাশযানে চন্দ্রাভিযান করে, এর নাম হচ্ছে IM-1 অডিসিয়াস এবং ব্লু গোস্ট মিশন 1। ঠিক আছে, সরকারিভাবে না, বেসরকারিভাবে। আর একটু বাকি, আর জাস্ট অল্প কিছু পেজ বাকি হচ্ছে, অল্প একটু বাকি, এই জন্য আপু দ্রুত পড়ায় চলে যাচ্ছি। দেখো চাঁদে সফলভাবে অবতরণকারী দেশের 5টা দেশ, সবচেয়ে লাস্ট হচ্ছে জাপান অবতরণ করে। প্রথমবারের মতো সূর্যের দক্ষিণ মেরু ভিডিও এবং ছবি ধারণ করে তা পৃথিবীতে পাঠিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা সোলার অরবিটার মহাকাশযান। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি সূর্যের কাছে কখনো যাওয়া যায় না, বাট প্রথমবারের মতো সূর্যের দক্ষিণ মেরু ভিডিও এবং ছবি ধারণ করে ওরা পৃথিবীতে পাঠায়। ঠিক আছে, আচ্ছা মহাকাশে ঘুরে এলেন 6 নারী, খুবই বড় একটা জিনিস। 14 এপ্রিল তারিখটা জাস্ট দেখবা। এবার দেখো বাংলাদেশে প্রথম 5G সার্ভিস চালু করে রবি, তারপর রবি সিম, তারপর চালু করে জিপি, যদি ভালো মতো কাজ করে না। বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট, এক মিনিট, দেখো বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন অবস্থিত কোথায়, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। কোথায়, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো বোয়িং এর তৈরি মহাকাশযান স্টার লাইনার প্রথমবারের মতো তোমার 2024 সালে 5 জুন মহাকাশ স্টেশনে যাত্রা শুরু করে। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করে চীন। তারপরে এখান থেকে এই যে বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্মেলন হয় তোমার সাংহাই চীনে। এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ, দেখবা একবার করে।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো রোবট দিয়ে টিউমার সার্জারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে অক্টোবরে বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে টিউমার অপারেশন করা হয় কোথায়? সৌদি আরবের মধ্যে। কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম রোবোটিক সার্জারি আমরা পড়ে আসি। এই রোবোটিক সার্জারি প্রথম কারা করে? সৌদি আরব করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কৃত্রিম নিউরন তৈরি দেখো যে যুক্তরাষ্ট্রের ইউএসসি বিটারবি, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। বিশ্বের প্রথম এআই মন্ত্রী, বিশ্বের প্রথম দেশ হিসেবে আলবেনিয়া, ওরা এআই মন্ত্রী করে। আমাদের আসলে এআই মন্ত্রী দরকার। এখন এখানে তোমার না জেনারেশনাল কিছু শ্রেণীবিন্যাস দেওয়া আছে, মানে যে আমরা হচ্ছে সবাই জেনজি জেনারেশনের মধ্যে, আমাদের পরে হচ্ছে জেন আলফা, ওগুলো একটা দেওয়া আছে, এটা তো বেশি গুরুত্বপূর্ণ না। তারপর বিশ্বের প্রেক্ষাপটে জেনজি কবে কি করছে ওখানে সব দেওয়া আছে, ওগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। সম্মেলনের ক্ষেত্রে এটা যদি আমাদেরকে বলে আসি, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউএন ওয়াটার কনভেনশনে বাংলাদেশ যায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পড়ছি একটু আগে। তারপরে দেখো ওকে, এই যে আমাদের কপ সম্মেলন, কনফারেন্স অফ পার্টিস, এটা তো আমরা পড়ে ফেলছি। এই যে কপ সম্মেলনে মোটামুটি পড়া হয়ে গেছে, ঠিক আছে। কপ সম্মেলন আমাদের ক্লিয়ার। পর্যটকদের জন্য 1 ফেব্রুয়ারি 2025 থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকছে, এগুলো আমরা মোটামুটি জানি সবাই। 17তম ব্রিক্স সম্মেলন 6 থেকে 7 জুলাই 2025 হয়েছে। অংশগ্রহণকারী দেশের মধ্যে 11 সদস্য দেশ যারা যারা ছিল সবাই। তো বাংলাদেশ আসলে ব্রিক্স এর মধ্যে জয়েন করা ট্রাই করছে, দোয়া করো যে বাংলাদেশ ঢুকে যেতে পারে। ব্রিক্স কে G7 বিকল্প হিসেবে বিবেচনা করা হয়, এগুলো আমরা দেখব, ঠিক আছে। ওকে, এরপরে দ্বিতীয় আর্থিক সম্মেলন ইম্পর্টেন্ট না, এখানে সেটা দেখতে পারো। দ্বিতীয় আর্থিক সম্মেলনের মধ্যে এই দেখো 22 থেকে 23 এপ্রিল হয়, ঠিক আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশেষ বক্তা হিসেবে নোবেল পুরস্কার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে স্পিচ রাখছে, জন্য এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে বিখ্যাত উক্তির মধ্যে ছিল পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। ওখানে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি আবার কথা বলে, ঠিক আছে। ওকে, এরপর দেখো ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের মধ্যে প্রতিপাদ্যটা জাস্ট দেখবা, প্রসপেরাস, রেজিলিয়েন্ট এন্ড ওপেন বিমস্টেক। ওকে, আমারও মাথায় পানি দাও, বুঝছো, তোমাদের এতক্ষণ ধরে বকবক করতেছি, তাও যে এখন পর্যন্ত ওয়েবসাইটে এত স্টুডেন্ট ক্লাস করতেছে, লাইভে এতজন ক্লাস করতেছে, আই এম রিয়েলি গ্রেটফুল। আসলে তোমাদের ডেডিকেশন অন্য লেভেলের, আমি হলে এতক্ষণ করতেও পারতাম না। যাই হোক, দেখো বিমস্টেকের পররাষ্ট্রমন্ত্রী জোটের মধ্যে সামাজিক পরিবহনের সহযোগিতার লক্ষ্যে চুক্তি সই করে 3 এপ্রিল। এই মেসেজ আমরা এইটুকুই দেখবো। ওকে, এখান থেকে জাতিসংঘের 80তম অধিবেশন, সাধারণ পরিষদের 80তম অধিবেশন সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছে জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আনাওলা বেয়ারবক, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখান থেকে যেটা দেখতে হবে, এটা আমরা অলরেডি জানি, 1980 সালে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ওকে, এখান থেকে আইএলও ফিলিস্তিনিকে জাতীয় স্বাধীনতা আন্দোলন থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, এটা আমরা দেখলাম, ঠিক আছে। ওকে, তারপরে এটাতে দেখবা যে আইএলও ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় 6 জুন 2025। ওকে, জেনেভা, সুইজারল্যান্ড। বিপক্ষে ভোট দেয় একজনই, হাঙ্গেরি। ওকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা তোলার অধিকার পায় মানে ফিলিস্তিন কবে? 26 মে 2025 সালে, ঠিক আছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় কবে? 23 মে 2025। সিরিয়া, ফিলিস্তিন এসব বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। এখান থেকে ওকে, এটা দেখতে পারো। সার্কের ফিনান্স নেটওয়ার্কের বর্তমান চেয়ারপারসন হচ্ছে ডাক্তার আহসান এইচ মনসুর। বাংলাদেশ 2024 সালে জাতিসংঘের 3টা অঙ্গ সংস্থা নির্বাহী বোর্ডের সভাপতি হয়, ঠিক আছে। এরপরে G20 সম্মেলনটা একদম রিসেন্ট হয়েছে, 22 থেকে 23 নভেম্বর। এটাও দেখবা কোথায় হয়? দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের মধ্যে হয়, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বিচারপতি 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয় আমাদের সোমা এস সাইদ, ঠিক আছে। তিনি প্রথম বাংলাদেশ বংশোদ্ভূত এবং নিউ ইয়র্ক কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি নির্বাচিত হয়। এটা বাংলাদেশ রিলেটেড, এই জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কপ সম্মেলন নিয়ে আমরা মোটামুটি অনেকবারই পড়ছি, ঠিক আছে। সেপ্টেম্বর রিক্যাপের মধ্যে এখানে আমাদের সেপ্টেম্বরে যা যা হয়েছে সবকিছু একটা রিক্যাপ দেওয়া আছে, এখানে আপু সবকিছু আলোচনা করে ফেলছি, তোমরা এখন সব রিডিং দিবা যেটা যেটা বলা হয়েছে। তারপর এখানে সেপ্টেম্বর রিক্যাপ, তারপর হচ্ছে অক্টোবর রিক্যাপ নামে, নভেম্বর রিক্যাপ নামে একটা ইয়া আছে, এর মধ্যে কখন কি হয় যে জোহার মামদার, এটা সবকিছু তোমাদেরকে এখানে মোটামুটি বলা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই যে 17 নভেম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ। 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1। আরে ভাই, কেন এত কিছু ইয়া হয়ে গেছে, এই যে, ঠিক আছে। ওকে, সো মোটামুটি তোমাদের যতটুকু পর্যন্ত লাগবে ততটুকু মধ্যে এখানে দেওয়া আছে। দেখো 19 নভেম্বর মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশে বিশ্বের 84তম
এবং এশিয়া খেলোয়াড় হিসেবে ১৭তম টেস্ট খেলে, ঠিক আছে। তারপরে দেখো দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে যে T20 সম্মেলন আমরা পড়ছি, শেষ। তারপর এটা দেখতে পারো ৮ নভেম্বর টিটি পাড়ায় ঢাকার প্রথম ৬ লেনে রেলওয়ে আন্ডারপাস চালু হয়। শেষ, আজকের ক্লাস শেষ। এখনো ৭৭ জন লাইভে আছো, থ্যাংক ইউ অল। আশা করি আজকের ক্লাসের পর তোমার মোটামুটি রিসেন্ট জিকে নিয়ে আর কিছু না পড়লেও চলবে, ইনাফ, এর থেকে বেশি আর কিছু লাগবে না, এটাই এক্সেস হয়ে গেছে। যতটুকু আপু ক্লাসের মধ্যে বলেছি শুনেছো, একবার নিজে বাসায় একবার রিডিং পড়লে দেখবে জিনিসগুলো একটু মাথার মধ্যে ফ্লোট করতেছে, মুখস্থ করতে হবে না। আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে রিসেন্ট জিকের একটা হাতে পাই, অনেক কোটি কোটি ইনফরমেশন ছিল। আমি জাস্ট আমার মনে আছে আমি এটা মনে ৪ থেকে ৫ বার ভালো করে রিডিং দিছি, ওটা থেকে আমার যা মনে ছিল ওইটা আমি পরীক্ষা হলে নিয়ে গেছিলাম, আমার ওখান থেকে কমন পড়ছে, ঠিক আছে। জাস্ট বি কনফিডেন্ট। সুদানের টপিকটা নিয়ে না অত হাইপ নাই, বাট যেহেতু সুদানের টপিকটা আমার মনে হলো অত বেশি গুরুত্বপূর্ণ না এবং কাইন্ড অফ ধামাচাপা দেওয়া টাইপের, তাও আমি সুদানের টপিকের উপর একটা আলাদা ভিডিও করে আপলোড দিব আজকের মধ্যে ইনশাআল্লাহ, ঠিক আছে। কিছু মনে থাকা লাগবে না, আমি এক্সপেক্টও করছি তোমার মনে থাকবে, আমি জাস্ট এটা বলতেছি যে আমি পড়ানোর পরে আমি অ্যাটলিস্ট বলে দিয়েছি কোনটা কোনটা লাগবে, কোনটা কোনটা কিভাবে হয়েছে, একবার নিজে একবার পড়বা, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই একটা রিভিউ দিবা যে কেমন লেগেছে ক্লাস। আর আজকে লাস্ট ক্লাস, অ্যাপারেন্টলি আমাদের লস প্রজেক্টের আজকে লাস্ট ক্লাস। তো একটা কথা বলে রাখি, বি কনফিডেন্ট ইন ইউর সেলফ। যদি তোমার, আমি সবসময় একটা কথা বলি, তুমি তোমার নিজের যোগ্যতার উপর বিশ্বাস থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, অ্যাটলিস্ট ওই যে উপরে যিনি আছেন তিনি তোমাকে দিতে পারেন, তার ভান্ডারের মধ্যে কোনো কিছুর কমতি নাই, তার কাছে সবকিছু অঢেল পরিমাণে আছে, তার দেওয়ার ক্ষমতার উপর বিশ্বাস রেখে পরীক্ষা হলে যাও। আমি কখনো বলি না যে থাকে না তুমি অনেক পরিশ্রম করতেছো, অনেক পড়াশোনা করতেছো, অনেক কিছু করে ফেলছো, স্টিল নিজের যোগ্যতার উপরে না, ওই উপরে যিনি আছেন তার দেওয়ার যোগ্যতার উপর বিশ্বাস রেখে পরীক্ষা হলে যাও। ইনশাআল্লাহ যদি তোমার জন্য উত্তম হয়, আল্লাহ তাআলা যদি মনে করে যে তোমার জন্য এই জায়গাটা উত্তম, তুমি এই সেক্টরে আসো, তাহলে তুমি ইনশাআল্লাহ আসবা, ঠিক আছে। সো বি কনফিডেন্ট, ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। দাগানো পিডিএফ নাই, দাগানো পিডিএফ নাই, এটা এখানে যেখানে দাগানো সেভ হয় না, আমি দাগানো পিডিএফ দিতে পারবো না এখান থেকে। তোদেরকে এই জন্য আমার না এই জিনিসটা এত বিরক্ত লাগে, আমি পুরো ক্লাস করানোর পরে তোমরা বলো দাগানো পিডিএফ দাও। আমি বারবার বলছি এখানে প্রত্যেকটা ইনফরমেশনই ফেলানোর মতো না, এখানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে যেতে বলতেছি, একবার পিডিএফটা পড়ো, ঠিক আছে। ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ফিয়ামানিল্লাহ। আমার জন্য দোয়া করো, আমারও প্রফ চলছে। তো এরপর এরপর যদি তোমাদের জন্য আরো গাইডলাইন ভিডিও টিডিও সবকিছুই দিব, বাট ইনশাল্লাহ আমি দোয়া রাখছি তোমার সাথে নেক্সট দেখা, সামনাসামনি দেখা আমার ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন হবে। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসো। Need a solution.